পাশে চলে আসো। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা খুব দ্রুতই আজকের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমাদের এই আয়োজন, আমাদের এই ফ্রি ক্লাসগুলো। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা খুব সুন্দরভাবে A to Z কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো আমরা আজকের ক্লাসে এমনভাবেই প্রশ্নগুলো সাজানোর ট্রাই করছি যাতে করে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একদম আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং যদি একদম হুবহুব নাও আসে ইনশাআল্লাহ টাইপ থেকে প্রশ্ন অবশ্যই চলে আসবে। সো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে তোমাদের জন্য ক্লাসটা রেডি করেছি। সো সবাই একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস খুব দ্রুতই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সো সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা শুরু করে দিব। খুব সুন্দরভাবে আমরা কি করব ভাইয়া, শুরু করে দিব। খুব সুন্দরভাবে আমরা শুরু করে দিব। ওকে, আচ্ছা। সো সবাই একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া ঠিকঠাক আছে কি না। সবাই একটু কনফার্ম করো যে ভাইয়া ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক আছে কি না। ওকে, আচ্ছা। ওকে, তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। এডুকেশন থেকে শেয়ার দিতে বলো তো। ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। দেখো, তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা একদম ডেডিকেটেডভাবে আমাদের কিন্তু এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটা অলরেডি ওপেন করা হয়েছে, এবং তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু সকল বিজ্ঞানের সকল কার্যক্রমগুলো আমরা কি করব, এই এডুকেশন সায়েন্সের মাধ্যমেই পরিচালনা করব। সো তোমরা যারা আমাদের এই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটি যারা এখনও ফলো দিয়ে রাখোনি অবশ্যই ফলো দিয়ে রাখবা, তাহলে সকল ধরনের আপডেট বলো, সকল ক্লাস বলো, তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, সো সবাই একটু আমাদের এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটার সাথে কানেক্টেড থাকবা, সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছায় যাবে। সো তোমাদের সুবিধার্থে, কারণ আমাদের এডুকেশন থেকে নর্মালি হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সব কিছুরই একই সাথে আমাদের প্রোগ্রামগুলো চলে। সো তোমাদের জন্য স্পেশালি আমরা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আমরা নতুনভাবে একটা সুন্দর অর্গানাইজ পেজ দাঁড় করার চেষ্টা করতেছি যাতে করে তোমরা খুব সহজেই সুন্দরভাবে সব কিছু খুঁজে পাও খুব সহজেই। ওকে, এই জন্যই আমরা তোমাদের জন্য এই আয়োজন। সো যারা এখনও এডুকেশন সায়েন্সের সাথে কানেক্টেড না তারা এডুকেশন সায়েন্সের সাথে কানেক্টেড হয়ে যাবে, তাহলে খুব সুন্দরভাবে তুমি সব কিছু খুঁজে পাবে তাড়াতাড়ি। ওকে, আচ্ছা। তাহলে চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব, বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। তাহলে দেখো, প্রথমে কি বলতেছে যে ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত। নিউটনিয়ান বলবিদ্যার অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা অলরেডি এমন কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাই যে আসে নাই, প্রত্যেকবারই দেখা যায় যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসে। সো সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে উত্তর দেওয়ার ট্রাই করবা যে ভাইয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত। দেখো, এই তোমরা কিন্তু কমেন্ট করবা, একটু এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটা থেকে ক্লাস করো, কারণ আমি তোমাদের কমেন্ট সেকশন দেখবো হচ্ছে এডুকেশন সায়েন্স ফেসবুক পেজ থেকে। ওকে, সো সবাই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটা থেকে ক্লাস করো এবং সেখানেই কমেন্ট করো, উত্তর দাও, তাহলে আমার তোমাদের কমেন্টগুলো দেখতে সুবিধা হবে। ওকে, সো সবাই একটু যদি আমাকে বলো যে ভাইয়া এটার উত্তর কী হবে। দেখো, এইটা আলটিমেটলি আমরা একদম ব্যাখ্যা করে পড়বো। দেখো, প্রত্যেকটা কোশ্চেন শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার করাই শিখবো না, ওই টপিক থেকে আর কীভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া এই কনসেপ্টটা কই থেকে আসে ভাইয়া। এই কনসেপ্টটা হচ্ছে নিউটনস থার্ড ল, তাই না? নিউটনস কি ভাইয়া, থার্ড ল। নিউটনস থার্ড লতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই ক্রিয়া ও প্রতিক্রিয়ার কনসেপ্ট। সো নিউটনের থার্ড ল থেকে আমরা কি জানি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান কিন্তু পরস্পর বিপরীত। ঠিক আছে, তার মানে যদি আমরা ক্রিয়া বল বলি যে ভাইয়া F1, তাহলে প্রতিক্রিয়া বল যদি আমরা F2 বলি, এই দুটো সমান হবে কিন্তু পরস্পর বিপরীত। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান কিন্তু বিপরীত, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান কিন্তু বিপরীত। তাহলে দেখো, এই F1টাকে আমরা বলতেছি যে ভাইয়া আমাদের ক্রিয়া বল, আমাদের কি ভাইয়া ক্রিয়া বল, আর F2টাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল। সো এইখানে
অপশনে তোমাদের এইরকমভাবেও থাকতে পারে যে ভাইয়া নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই টাইপের। দেখো F1 ইকুয়ালস টু F2, এটা কিন্তু হবে না, F1 ইকুয়ালস টু মাইনাস F2 হবে। অথবা এটাকে আমরা এইভাবে একটু কাস্টমাইজ করে লিখতে পারবো যে ভাইয়া F1 এই F2টাকে এবার পার করে আনো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে F2 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তো ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক, সো এই টাইপের প্রশ্নে এইরকম সম্পর্ক থাকতে পারে। দেখো একটা প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে, একটা প্রশ্ন ভাইয়া বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে। সো কি কি অ্যাঙ্গেলে আসতে পারে, তুমি যদি সেকেন্ড টাইম জার্নিতে বা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জার্নিতে এই জিনিসগুলো ধরতে পারো, তাহলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। দেখবে যে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি অবশ্যই তোমার পছন্দের একটা ইউনিভার্সিটিতে সিট নিশ্চিত করতে পারবা। যে ভাই এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত ধরনের ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, এতটুকু তুমি যদি ইনশিওর করতে পারো, তাহলে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ একটা সিট কেউ ঠেকাইতে পারবে না। খুব সুন্দরভাবে তুমি তোমার সিট অর্থাৎ কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একটি সিট অর্জন করতে পারবা। ওকে, তাহলে দেখো এখন তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া একে অপরের বিপরীত যদি হয়, তাহলে ধরো আমরা ক্রিয়া বল কাজ করতেছে এইদিকে, তাহলে প্রতিক্রিয়া বল কাজ করবে এইদিকে। তার মানে ধরলাম এটা হচ্ছে F1, তাহলে F2 অবশ্যই প্রতিক্রিয়া, যেহেতু বিপরীত। তাহলে দেখো তো এখানে মধ্যবর্তী কোণটা কত উৎপন্ন হচ্ছে ভাইয়া, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি উৎপন্ন হচ্ছে না, তাহলে 180 ডিগ্রি থাকতে পারে, অথবা অপশনে পাই থাকতে পারে। তাহলে দেখো তো আমাদের অপশনটা কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, আমাদের অপশনটা কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, যে ভাইয়া গ নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। যে ভাইয়া ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এখন এই প্রশ্নটা কি আর কোনোভাবে ঘুরায় আসতে পারে? হ্যাঁ, অলরেডি আসছে। দেখো আমি তোমাদেরকে একটু এইটাও দেখাই দিই। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া সাইকেলের গতি ও ঘর্ষণের মধ্যে মধ্যবর্তী কোণ কত, সাইকেলের গতি ও ঘর্ষণ, সাইকেলের গতি ও ঘর্ষণের মধ্যে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত। দেখো একই কনসেপ্ট থেকে প্রশ্ন, জাস্ট একটু ঘুরায় আসছে, একই কনসেপ্ট থেকে প্রশ্ন ভাইয়া জাস্ট একটু ঘুরায় আসছে, একই কনসেপ্ট থেকে প্রশ্ন জাস্ট একটু ঘুরায় আসছে, যে ভাইয়া সাইকেলের গতি ও ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত, সাইকেলের গতি ও ঘর্ষণের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো সাইকেলের গতিটা আমি যদি একটু কালার চেঞ্জ করি, সাইকেল কোন দিকে চলবে, সাইকেল তো ভাই সামনের দিকে চলবে। যে ভাইয়া ধরো এটা একটা সাইকেল, সো এই সাইকেলের গতিটা কি সামনের দিকে থাকবে। আর ঘর্ষণ কোন দিকে কাজ করবে, ঘর্ষণ ঠিক তার বিপরীত দিকে, এফকে ঘর্ষণ বিপরীত দিকে কাজ করবে। তাহলে দেখো তাহলে একটা ক্রিয়ার দিকে কাজ করতেছে আর একটা প্রতিক্রিয়ার দিকে কাজ করতেছে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কনসেপ্টটা চলে আসছে, সাইকেলের গতি ও ঘর্ষণ। তাহলে এইখানে মধ্যবর্তী কোণটা কত হবে ভাইয়া, এইখানে থিটাটা হবে, যেহেতু এটা ক্রিয়া আর প্রতিক্রিয়া বোঝাচ্ছে, তার মানে এইখানেও আমাদের 180 ডিগ্রি হবে, এখানেও আমাদের কি হবে ভাইয়া 180 ডিগ্রি হবে। ওকে, সো দেখো এই প্রশ্নটা যতভাবে অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল এবং এইচএসসি পরীক্ষায় আসছিল, একদম প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে ধরে ধরে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ভাইয়া নিউটনের থার্ড ল ক্রিয়া ও প্রতিক্রিয়া থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে ফেলছি। সো আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোতে ঠিক এইভাবেই পড়াবো তোমাদেরকে, ঠিক আছে, এইভাবেই একদম ধরে ধরে যে ভাইয়া এইটা আর কি কি হইতে পারে, এটার কনসেপ্ট কি, কই থেকে আসছে, কত দূর যাইতে পারে, এবং আলটিমেটলি এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, একদম চুলছেরা বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো তোমরা কমেন্ট সেকশনে এই তো সুমাইয়া অলরেডি সি নাম্বার অ্যান্সার করছো, যে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। সো দেখো সবাই একটু কমেন্ট সেকশনে, আমি একটা কথা কিন্তু বারবার বলি, দেখো তোমরা কিন্তু মুন্না ভাইয়ের ক্লাসে যত পারো ভুল করতে পারো, কোনো সমস্যা নেই, যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। ওকে, যাতে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়, বারবার করে বলতেছি। সো কমেন্ট সেকশন অবশ্যই তোমরা উত্তর করবা, ভুল হলে কোনো সমস্যা নয়, ভাইয়া ওই জিনিসটা আবার রিপিট করে তোমাকে দেখাই দিব। বাট এমন করা যাবে না যে ভাই ভুল হইলে লজ্জা লাগে, এটা ওটা, এগুলা থেকে সরে আসো ভাই। তোমরা এখানে শেখার জন্য আসছো, পড়াটা আদায় করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে অবশ্যই তোমরা একটু রেসপন্স করবা ক্লাসে। ওকে, আচ্ছা নেক্সটে আসি। দেখো নেক্সটে এই যে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য কিন্তু আমরা বিজ্ঞান বিভাগ থেকে অলরেডি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ লঞ্চ করে দিয়েছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ও ইংরেজি দাগাবে, একদম ওয়ান স্টপ সলিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা, ইংরেজি সকল কিছু সমাহার থাকবে আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। আমরা সবসময় এটাকে বলি যে বিজ্ঞান বিভাগের ওয়ান স্টপ সলিউশন, তুমি এখানে থাকলে তোমাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, সেটা বাংলা ইংরেজির জন্য হোক বা অন্য যে কোনো সাবজেক্টের জন্য হোক। সো এখানে কি কি পাবা তোমরা, লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা পাবা, এবং যে ভাই ক্লাস করলাম, বাসায় পড়লাম, এখন প্র্যাকটিস করব কই থেকে, কোন পাবলিকেশনে বই কিনবো, এগুলো বই কিনতে আবার অনেক টাকার দরকার,
অনেক ঝামেলা, তাই না? দেখো তোমাদের এই সমস্যাটাও কিন্তু আমরা এখানে এই কোর্সে আমরা দূর করে দিয়েছি। আমাদের যে লেকচার বুকগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির, সো এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদেরকে এই বইগুলো অর্থাৎ আমাদের যে লেকচার বুকগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি তোমার বাসায় সুন্দরভাবে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো এই কোর্সের কোর্স ফি স্পেশাল ডিসকাউন্টে মাত্র ৩,৯৯৯ টাকায় ভর্তি হতে পারবে। সো কোর্সে বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাকে বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ। ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো দেখো এখানে আমাদের এই কোশ্চেনটা কি বলছে যে ভাই বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? কি ভাইয়া বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? কি বলতেছে যে ভাইয়া বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? সবাই একটু বলার চেষ্টা করে দেখি। এটা একদম থিওরি টাইপ প্রশ্ন, সবার পারা উচিত। এটা একদম থিওরি টাইপ প্রশ্ন, সবার পারা উচিত যে ভাইয়া বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? দেখো আমরা সবাই জানি যে ভাইয়া বিটা ক্ষয়, দেখো এটা উদাহরণ থেকে আসছে, মৌলিক বল কনসেপ্টটা থেকে আসছে। মৌলিক বল কয়টা জানি আমরা? এক নাম্বারটা হচ্ছে মহাকর্ষ বল, 4টা জানি। সো মহাকর্ষ বল, তারপরে 2 নাম্বারটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আর 3 নাম্বারটা কি ভাইয়া? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে কি ভাইয়া? সবল নিউক্লিয় বল। এই 4টা হচ্ছে আমাদের মৌলিক বল। সো মৌলিক বল কয়টা? 4টা, এটাও পরীক্ষায় আসে। ওকে, সো এখন দেখো আমাদের এখানে প্রশ্ন আসছে যে ভাই বিটা ক্ষয় কোন বলের জন্য দায়ী? ঠিক আছে, এটার উত্তর কি বলো তো দেখি? এটার উত্তর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? দেখো তোমাদের একটা ট্রিক শিখাই দেই। সো এখানে নামের সাথেই মিল আছে, উত্তর লুকায়িত অবস্থা আছে। দেখো দুর্বল, আমি কথাটা লিখলাম। এখন দুর্বলের ভিতরে কি আছে ভাই? ব আছে না? দেখো তো এই ব থেকে তুমি 2টা জিনিস মনে রাখতে পারবে। 1 নাম্বার জিনিস হচ্ছে যে ভাইয়া বিটা ক্ষয়, 1 নাম্বারটা কি? বিটা ক্ষয়। তার মানে দুর্বল থেকে দেখো নামের সাথেই উত্তর লুকায়িত অবস্থা আছে। তাহলে দুর্বল কোন কণার কারণে উদ্ভূত হয়? বিটা ক্ষয়ের কারণে। এখন এই প্রশ্নটা আরেকটু ঘুরে আসতে পারে যে ভাই বিটা ক্ষয় একা একাই কি হয় বিটা ক্ষয়, নাকি বিটা ক্ষয় কেন হয়? দেখো বিটা ক্ষয় যদি তোমাকে বলা থাকে যে ভাই তেজস্ক্রিয় ভাঙ্গন, সেটাও হবে দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় কি ভাইয়া? তেজস্ক্রিয় ভাঙ্গন, এটাও কি হবে? এটাও আমাদের দুর্বল নিউক্লিয় বল হবে। তাহলে দেখো এইটা থেকে তুমি কিভাবে মনে রাখবা যে ভাইয়া বিটা ক্ষয় আর তেজস্ক্রিয় ভাঙ্গন এটা কি আলাদা আলাদা? না, বিটা ক্ষয় কি একা একা হয় না, কোনো কিছু এক থেকে বিটা ক্ষয় তো একাই হবে না, বিটা ক্ষয় তেজস্ক্রিয় ভাঙনের ফলেই বিটা ক্ষয় হয়। সো একই কনসেপ্ট, ঠিক আছে? সো আমরা 1 নাম্বার বিষয়টা পাইলাম। এটা নর্মালি 2 নাম্বার না, এটা ওই একেরই একটা অন্য ভার্সন যে ভাই এইভাবেও আসতে পারে। এখন 2 নাম্বার এখান থেকে এই ব থেকে আর কি পাইতে পারি? যে ভাইয়া কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল আমাদের উদ্ভূত হয়? এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের ব থেকে আমরা মনে রাখতে পারবো বোসন। কি ভাইয়া? বোসন। সো দুর্বল নিউক্লিয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়? বোসন। সো এই কণা পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ওকে, সো দেখো আমি যদি একটু বলে দেই যে মহাকর্ষর কণার নাম কি? গ্রাভিটন। মহাকর্ষর কণার নাম কি ভাইয়া? গ্রাভিটন। তড়িৎচুম্বক বলের নাম কি? ফোটন। তড়িৎচুম্বক বলের কণার নাম কি? ফোটন। সো দুর্বল নিউক্লিয় বল এখনই শিখলাম যে ভাইয়া আমাদের বোসন। আর সবল নিউক্লিয় বলের নাম কি? সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন। ঠিক আছে, মেসন। ওকে, সো এই কয়েকটা কণা অবশ্যই মনে রাখতে হবে। দেখবা যে কোনো না কোনো ইউনিভার্সিটি এডমিশন টেস্টে তুমি 100% শিওর থাকো এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। কোনো না কোনো ইউনিভার্সিটি এডমিশন টেস্টে দেখবা প্রশ্ন চলে আসছে। ওকে, সো এই কণাগুলোর মনে রাখতে হবে। এবং এই বিটা ক্ষয় কখন হয়? তেজস্ক্রিয় ভাঙ্গন। সো এই প্রশ্নটা আরেকটু ঘুরায় আসতে পারতো যে ভাইয়া তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের জন্য দায়ী? ওই একই সেম উত্তর, দুর্বল নিউক্লিয় বল। ওকে, আচ্ছা আমরা খুব সুন্দরভাবে এই কোশ্চেনটাও দেখে ফেললাম। সো আমরা যদি নেক্সটে আসি, দেখো নেক্সট প্রশ্নটা কি বলতেছে একটু আমরা সুন্দরভাবে দেখার ট্রাই করব ভাইয়া। সো নেক্সট প্রশ্নটা দেখো, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নটা কি ভাইয়া? খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। সো আমরা যদি দেখি কি বলতেছে আসলে যে ভাইয়া পথের ঘর্ষণ বল। দেখো আমাদের ঘর্ষণ বল বলা আছে যে ভাইয়া আমাদের ঘর্ষণ বল বলা আছে 10 নিউটন হলে 2 কেজি ভর, তার মানে একটা ভর দেওয়া আছে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 ms ইনভার্স 2 ত্বরণে গতিশীল করতে কত বল দরকার, মানে প্রযুক্ত বল আমরা আলটিমেটলি কত বল দিছি সেটাই তোমাকে বের করতে হবে। ওকে, সো F ইকুয়াল টু হোয়াট? সো এই প্রশ্নটা দেখো আমি একটু চিত্র দিয়ে তোমাকে বুঝাই। ঘর্ষণ কনসেপ্টটা তোমাদের অনেকেই ভয় লাগে যে ভাই এটা বুঝি না। সো আমি দেখো এমন ভেঙে বুঝাবো ইনশাল্লাহ তোমার আজকে থেকেই ঘর্ষণ আর কোনো ঝামেলা হবে না। সো
সো ধরো আমার এইখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, ওকে, এটাকে এম ভরের বস্তু বললাম। সো এই বলটাকে আমরা এইদিকে সামনের দিকে ঠেলবো। সো এইটা হচ্ছে অমসৃণ তল, দ্যাট মিনস ঘর্ষণ আছে, ওকে। তাহলে যদি আমি যদি সামনের দিকে বল প্রয়োগ করি তাহলে সামনের দিকে গতিশীল হবে। বাট এইখানে কি, যেহেতু অমসৃণ তল, ঘর্ষণ কাজ করবে, তাহলে ঘর্ষণ গতির কোন দিকে কাজ করবে, ঠিক বিপরীত দিকে কাজ করবে। সো দেখো আমরা ভেক্টর অধ্যায়ে খুব সুন্দর একটা কনসেপ্ট জানি, কিন্তু যখন দেখি দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে তখন লব্ধিটা সর্বোচ্চ পাই না সর্বনিম্ন পাই, সর্বনিম্ন পাই। এবং সেটা নির্ণয় সূত্র কি, আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ, অর্থাৎ বড় থেকে ছোট বাদ দিব, বড় বলটা থেকে ছোট বাদ। দেখো এইখানে কয়টা বল কাজ করতেছে ভাইয়া, আমি যদি স্পেসিফিকভাবে তোমাকে একটু ভেঙে ভেঙে বুঝাই, এখানে দুইটা বল কাজ করতেছে। যে ভাই সামনের দিকে আমরা গতিশীল করতে একটা প্রযুক্ত বল দিছি, আর পেছন দিকে আমাদের কি ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে এইখানে দুইটা বল, তাহলে এখানে অবশ্যই আমাদের লব্ধি বল কনসেপ্টটা চলে আসবে। তাহলে লব্ধি বল যেহেতু একে অপরের কত ডিগ্রি কোণে কাজ করতেছে ভাই, 180 ডিগ্রি কোণে। তাহলে 180 ডিগ্রি যদি কোণ হয়, তার মানে দুইটার মধ্যবর্তী যদি 180 হয়, তাহলে লব্ধি বলের সূত্র কি, আমরা ভেক্টর অধ্যায়ে খুব সুন্দরভাবে পড়ছিলাম যে আমরা যদি এখন এইখানে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা বসাই দেই, কস 180 ডিগ্রি -1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে আলটিমেটলি আমাদের এ স্কোয়ার আর রুট কাটা যাবে, শুধুমাত্র থাকবে যে ভাইয়া আর মিনিমাম ইকুয়াল টু আমরা পি মাইনাস কিউ অথবা অ্যাপ্রক্সিমেট কিউ, বড় থেকে ছোট বাদ। এই কনসেপ্টটা কই পাইছিলাম আমরা, এটা কিন্তু ভেক্টর অধ্যায়ে খুব সুন্দর মতো পড়ছি। সো সেম জিনিস এইখানে অ্যাপ্লাই করবো। তাহলে লব্ধি বল, তাহলে কি হবে ভাইয়া, বড় থেকে ছোট বাদ। তাহলে আমাকে একটু মাথা খাটাই বলো দেখি যে বড় কে, এইখানে এফ বড় নাকি এফ কে বড়, ঘর্ষণ বল নাকি প্রযুক্ত বল বড়? অবশ্যই বস্তুটা যেহেতু সামনের দিকে যাবে, তাহলে অবশ্যই প্রযুক্ত বল বড়। যদি প্রযুক্ত বল নাই বড় হইতো তাহলে তো এই জীবনে সামনের দিকে আগাইতে পারতো না, তাই না? তাহলে এখানে আমাদের এটা বড়, কারণ ঘর্ষণ বলকে উপেক্ষা করে সে সামনে যাচ্ছে। তাহলে দেখো আমরা কি করবো ভাইয়া, যে এফ মাইনাস এফ কে, তাহলে এখন বের করতে হবে কাকে, আমাকে বের করতে হবে আমাকে এই যে প্রযুক্ত বল। দেখো আমাদের গতিশীল করতে কত বল দরকার, তাহলে দেখো এইখান থেকে তাহলে এফ ইকুয়াল টু এই মাইনাসটাকে পার করে দাও, তাহলে সামেশন অফ এফ প্লাস এফ কে পাচ্ছি। তাহলে ভাই এখন লব্ধি বলটা, এখানে তো লব্ধি বল দেওয়া নাই, তাহলে লব্ধি বলকে ভাঙাও। তাহলে এফ ইকুয়াল টু আমরা সবাই জানি এম এ প্লাস এফ কে। তাহলে এখন মান বসাই দাও। এম এর মান কত ভাইয়া, এম এর মান দেখো তো 2 কেজি, তাহলে 2 কেজি বসাই দিলাম। এর মান কত, এর মান 10, তাহলে 10 এম এস ইনভার্স 1 প্লাস এফ কে এর মান কত ভাইয়া, এফ কে এর মান হচ্ছে 10। তাহলে দেখো 10 দুগুণ 20 প্লাস আমাদের এখানে কত আছে 10, তার মানে 20 প্লাস 10, তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার 30 নিউটন। তাহলে এটা গতিশীল করতে আমাদের কত লাগতেছে ভাইয়া, 30 নিউটন। তাহলে আমাদের 30 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা রাইট আনসার। বলো দেখি সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা। দেখো একদম ভেঙে ভেঙে সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। এইখানে যারা এই কনসেপ্টটা আগে কখনোই দেখো নাই, আশা রেখে তাদেরও বোঝা উচিত। একদম সুন্দরভাবে দেখো প্রত্যেকটা কনসেপ্ট, যে ভাই কোনটা কেন হইলো, তুমি এখানে লব্ধি বলে কেন মাইনাস করলা, সেগুলান সুন্দর মতো আগের কনসেপ্ট থেকে যেটা আমরা ভেক্টর অধ্যায়ে পড়ে আসছি সেইটা থেকে খুব সুন্দরভাবে বুঝাই দেওয়ার ট্রাই করছি। সো সবাই একটু আমাকে বলো যে সবার বুঝতে পারছো কি না। সো এখানে 3-এর সি নাম্বার দিচ্ছ সুমাইয়া, না সি হবে না ভাইয়া, এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। সো খুব সুন্দরভাবে দেখো একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি চিত্র অঙ্কন করে করে। সো এটা আমরা অনেকেই কী করি, মুখস্থ করি যে ভাইয়া লব্ধি বল ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল, এগুলো মুখস্থ করে পরীক্ষার হলে দেখবে ভুলে গেছো। তোমাকে কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝলেই এই প্রশ্নগুলো অনেক সহজ হবে তোমার কাছে, ওকে? কনসেপ্ট বুঝলেই এই প্রশ্নগুলো সহজ হবে তোমার কাছে। তাহলে চলো নেক্সটে যাই আমরা। নেক্সট এই প্রশ্নটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেকেন্ড টাইম যে কোনো ইউনিভার্সিটিতে দেখবা হুবহুব চলে আসবে। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি হলে তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত। দেখো ঘর্ষণ গুণাঙ্ককে আমরা নিউ দ্বারা প্রকাশ করি। সো নিউ, এটা নিউ এসও হইতে পারে, নিউ কেও হইতে পারে। সো আমরা নর্মালি নিউ দ্বারা কি বুঝি, যে ভাইয়া ঘর্ষণ গুণাঙ্ক। তোমরা উত্তর দিতে থাকো, আমি এই বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। ঘর্ষণ কি ভাইয়া, ঘর্ষণ গুণাঙ্ক। এখন ব্যাপারটা যদি আমরা দেখি যে ভাইয়া ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নিউ এস স্ট্যাটিক। সো এইটার সূত্রটা কি আসলে আমরা সবাই জানি যে ভাই নিউ এস ইকুয়াল টু ট্যান থিটা, তাই না? সো এখন তাহলে এই সূত্র ফলাই দাও, তাহলে নিউ এস তার মানে থিটার মান 60 ডিগ্রি হলে তাহলে ট্যান 60 ডিগ্রির মান যা সেটাই হবে আমাদের উত্তর। সো সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখি যে ভাইয়া ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান √3, দ্যাট মিনস আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার, ওকে? সো এটা কিন্তু বেসিক একদম খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু বারবার ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসে। সো এখন এইখান থেকে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক থেকে প্রশ্ন চলে আসছে, তাহলে চলো আমরা একটু ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কথাবার্তা বলি। সো বেসিক সূত্র কি, যে ভাইয়া এফ ইকুয়াল টু নিউ আর ঘর্ষণ বল, তাহলে এই জিনিসটাকে আমরা এফ এস মানে স্থিতি ঘর্ষণ বল
নিউ এস আর এটা লিখতে পারবো, অথবা এফ এস ইকুয়াল টু নিউ এস আর ইকুয়াল টু আবার এমজি লেখা যায়। সো দেখো প্রত্যেকটা সূত্র আমি তোমাকে রিকল করে দিচ্ছি। সো ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে, কোন দেওয়া আছে মানলাম, বাট এই ঘর্ষণ গুণাঙ্ক কি আর কোনোভাবে বের করা যায় না? আরও অনেকভাবে বের করা যাইতে পারে, সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। শুধুমাত্র যা আসছে ওইটাই প্র্যাকটিস করে গেলে তোমার দেখবে যে ওই জিনিসটা একটু ঘুরে আসলে তুমি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতেছো না, মানে কারেক্ট করতে পারতেছো না। তো তোমাকে ওই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে দেখো, তাহলে এইখানে ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে দেখো এই সূত্র থেকে যদি আমি ঘর্ষণ গুণাঙ্ক আনতে চাই, তাহলে নিউ এস ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই আর। এই আরটা কি ভাইয়া? এই আরটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল। এই আরটা কি? এই আরটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল, উলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, সো উলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে দেখো, যদি তোমাকে স্থিতি ঘর্ষণ বল দেওয়া থাকে, উলম্ব প্রতিক্রিয়া বল থাকে, তাহলেও তুমি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবা। অথবা বল না থাকে, তোমাকে যদি ভর দেওয়া থাকে, দ্যাট মিনস এই সূত্র থেকে আমরা দেখো নিউ এস ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া? উপরে যাবে হচ্ছে আমাদের কি, উপরে যাবে এফ এস, আর এইখানে চলে আসবে যে ভাইয়া এমজি। সো দেখো এইখান থেকেও একটু কঠিন টাইপের প্রশ্ন চলে আসতে পারে। আবার এটাকে শুধুমাত্র কি স্থির ঘর্ষণ বলই বলা হয়? স্থির ঘর্ষণ বল না, এটাকে তুমি গতীয় ঘর্ষণ বলও বলতে পারবো, অর্থাৎ এফ কে কাইনেটিক, দ্যাট মিনস নিউ কে আর বলতে পারবো। তাহলে এইখান থেকে আবার নিউ কে আর এর জায়গায় আমরা উলম্ব প্রতিক্রিয়া বল এমজি লিখতে পারবো। ওকে, সো দেখো এই একসাথে লিখতে হবে, নিউকে এমজি লিখতে পারবো। সো এইখান থেকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবো। সো পরীক্ষার প্রশ্নে তোমাকে বুঝতে হবে যে ভাই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে নাকি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। দেখো এখানে কিন্তু তোমাকে বলেই দিছিল যে স্থিতি ঘর্ষণ কোণ, আর এই জন্যই কিন্তু আমরা এখানে ডিরেক্ট সূত্র বসাইছি, কারণ নিউ এস ইকুয়াল টু ট্যান থিটা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু ট্যান থিটা লেখা যায়। সো এছাড়াও আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার ঘর্ষণ গুণাঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। সো বেসিক সূত্র এফ ইকুয়াল টু নিউ আর। সো গতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য এটা প্রযোজ্য, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের জন্য এটা প্রযোজ্য। সবাই কি বুঝতে পেরেছো? দেখো আমি একদম ধরে ধরে প্রত্যেকটা বেসিক তোমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, একদম ধরে ধরে প্রত্যেকটা বেসিক তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। সো এখান থেকে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন, যাতে তোমরা পারো, এখান থেকে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন ভাইয়া, যাতে তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, এই তো সুমাইয়া অলরেডি অ্যান্সার করে ফেলছো, সাদিয়া অলরেডি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তাহলে চলো নেক্সটে যাবো আমরা। দেখো তো নেক্সটে কি বলতেছে। নেক্সট প্রশ্নটা এইটা তোমাদের পারা উচিত, কারণ এটা আমি একটু আগেই তোমাদের এই কনসেপ্টটা শিখাই দিছি। দেখো আমরা এখন এটা সবাই পারবো ইনশাল্লাহ। সো কি বলতেছে যে ভাইয়া 10 কেজি ভরের একটা বস্তুকে 50 নিউটন আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে। বস্তুটি চলন্ত অবস্থায় দেখো এটা কিন্তু কিওয়ার্ড, চলন্ত অবস্থা মানে কি? চলন্ত, এটা তাহলে কার সহগ? এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে বস্তুটির ত্বরণ কত বলছে তোমাকে? বস্তুটির ত্বরণ বের করতে বলছে। ওকে, আচ্ছা, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের মেইন কনসেপ্টে কি আসবে ভাইয়া? যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের লব্ধি বলটা চলে আসবে, কারণ আমরা জানি একটা বস্তুকে যখন আমরা এফ বলে গতিশীল করতে চাবো, তার অবশ্যই তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এখান থেকে যেহেতু দুইটা বল চলে আসছে, তাহলে অবশ্যই আমরা লব্ধি বল পাবো। লব্ধি বল ইকুয়াল টু এফ মাইনাস এফ কে একটু আগেই শিখছি। এখন সবার আগে দেখো আমরা এফ কে ঘর্ষণ বল দেওয়া নাই, দেখো এই বস্তুটাকে আনুভূমিক বলে তলের উপর, তার মানে এটা প্রযুক্ত বল, এটা হচ্ছে এফ এর মান। তাহলে ঘর্ষণ বলটা নাই, তাহলে চলো সবার আগে এই এফ কে এর মানটা বের করি। তাহলে এফ কে ইকুয়াল টু আমরা একটু আগে কি শিখছি যে ভাইয়া নিউ কে আর লেখা যায়, নিউ কে আর। দেখো উলম্ব প্রতিক্রিয়া বল কোথাও দেওয়া আছে না, তার মানে তোমাকে আর ভাঙতে হবে। আর ভাঙলে আবার কি পাওয়া যায় যে ভাইয়া এমজি পাওয়া যায়। আর ভাঙলে কি পাওয়া যায় বাবা? এমজি পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে মান বসাই দাও। এখন এই নিউকের মান কত ভাইয়া? দেখো এই যে 0.5, তাহলে 0.5 ইন্টু এম এর মান কত ভাইয়া? এম এর মান হচ্ছে 10 আর হচ্ছে 9.8। ওকে, তাহলে এই দশমিক তুলে দাও, এই 10-এর শূন্য কাটা। তারপরে আমাদের এইখান থেকে কি করতে পারি আমরা? দেখো এখান থেকে তাহলে ক্যালকুলেশন করো, তাহলে এইখান থেকে দশমিক তুলে দাও, একটা 10 আসবে। তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 98 আর হচ্ছে 5 8 40-এর শূন্য, হাতে 4, 5 লং 45, তাহলে আসতেছে হচ্ছে 4 45, তার মানে 49। তাহলে 49 আর যেহেতু 10 দ্বারা ভাগ, তার মানে ডিরেক্ট এই শূন্যটা কাটা যাবে, তাহলে আমাদের জাস্ট 49 থাকতেছে। ওকে, আচ্ছা তাহলে এখন আসো যে ভাইয়া এখানে কি বলছে যে ভাইয়া ত্বরণ বের করতে বলছে, দ্যাট মিনস এ ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে লব্ধি বলটা আমরা ভাঙাই, লব্ধি বলকে কি জানি? এম এ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। ওকে, তাহলে চলো এখানে তাহলে এ ইকুয়াল টু আমরা এফ এর মান কত? প্রযুক্ত বল 50 মাইনাস আমাদের এখানে
এই যে ঘর্ষণ বল কত পাইলাম ক্যালকুলেশন করে, যে ভাইয়া 49। ওকে, তাহলে 49 বসাই দিলাম ডিভাইডেড বাই এম এর মান। দেখো এম এর মান কত, 10, এম এর মান হচ্ছে 10, তার মানে এখানে 1 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 0.1। তাহলে ত্বরণের মান 0.1 ms ইনভার্স 2। দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, এবং তোমরা প্রথম দেখায় তোমার কাছে কঠিন মনে হইতে পারে, বাট মুন্না ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট দেখো একদম A to Z ধরে ধরে বুঝাইছি। এই কনসেপ্টটা এইখানেই তোমাদেরকে মোটামুটি বুঝাই ফেলছি যে ভাইয়া গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তুমি কী কীভাবে লিখতে পারবা। তার পাশাপাশি দেখো সাথে সাথেই আমি তোমাদের ওই রিলেটেড একটা প্রশ্ন সমাধান করে দিয়েছি, এবং মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওকে, সবাই বুঝতে পারছো কিনা বলো তো দেখি ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা বলো। ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে মেবি, আচ্ছা ক্যামেরা বন্ধ হয়ে গেছে মনে হয়। আচ্ছা দাঁড়াও, দেখতেছি ব্ল্যাক হয়ে গেল কেন, আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও, ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ভাইয়া দেখা যাচ্ছে না, ওকে 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 একটু 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 ওয়েট করো, 1 মিনিট সময় দাও, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি আমরা। ওকে 1 মিনিট সময় দাও, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি আমরা। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাবে বাবা, একটু অপেক্ষা করো, 1 মিনিট দাও, এখনই ঠিক হয়ে যাবে। কি একটা ঝামেলা না, অনলাইন ক্লাসে এই একটা ঝামেলা। ধরো আমি পড়াচ্ছি তখন তো নর্মালি সবসময় তো কমেন্ট দেখার সুযোগ হয় না। সো আলটিমেটলি পড়ানো শেষ হয়ে দেখতেছি যে আল্লাহ চার্জ শেষ হয়ে গেছে, তাই না? দেখো এই এখন ঠিক হওয়ার কথা, এখন কি সব ঠিকঠাক? এখন কি সব ঠিকঠাক আমাকে বলো, এখন কি সব ঠিকঠাক? তোমরা এই কোশ্চেনটা বুঝছো নাকি আবার বুঝাইতে হবে বলো? এই কোশ্চেনটা সবাই বুঝছো নাকি আবার বুঝাইতে হবে? এই কোশ্চেনটা সবাই বুঝছো নাকি আবার বুঝাইতে হবে? এই কোশ্চেনটা সবাই বুঝছো নাকি আবার বুঝাইতে হবে? একটু কমেন্ট সেকশনে আমাকে বলো, এই প্রশ্নটা সবাই বুঝছো নাকি আবার বুঝাইতে হবে? ওকে, এই প্রশ্নটা সবাই বুঝছো নাকি আবার বুঝাইতে হবে? দেখো যেহেতু হঠাৎ করেই কালো হয়ে গেছিলো, ব্যাটারি চার্জ শেষ, আমি আবার একটু বুঝাই। দেখো সো নর্মালি আমরা প্রশ্নটা আবার পড়বো, একটাবার রিভিশন করব যে ভাইয়া 10 কেজি ভরের এক বস্তুকে 50 নিউটন আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে, বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহক। তাহলে এই চলন্ত দেখেই তোমাকে বুঝতে হবে এটা গতীয় ঘর্ষণ সহক বোঝাচ্ছে। ওকে আচ্ছা, তাহলে বস্তুটির ত্বরণ কত? যে ভাই যেহেতু ঘর্ষণ সহক আছে তার মানে ঘর্ষণ বল আছে, আর ঘর্ষণ বল থাকলে অবশ্যই লব্ধি কনসেপ্ট আসবে, কারণ আমরা প্রযুক্ত বল দিয়ে সামনের দিকে গতিশীল করার জন্য, বাট যেহেতু অমসৃণ তল তাহলে ঘর্ষণ বল তার বিপরীত কাজ করবে। যেহেতু দুইটা বল দুই দিকে কাজ করতেছে, আর দুইটা বল থাকলে আমাদের লব্ধি বল কনসেপ্টটা চলে আসে। একই দিকে হলে দুইটা প্লাস হয়, বিপরীত দিকে হলে মাইনাস হয়। সো যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমাদের লব্ধি বলের সূত্র হবে সামেশন অফ এফ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে। কেন আমি এফ মাইনাস করছি, এফ মাইনাস এফ কে করছি? কারণ এফটা বড়, এই বলটাই বড়। কারণ কি? কারণ এটা সামনের দিকে গতিশীল, এ যদি বড় না হয় তাহলে তো এই জীবনের সামনের দিকেই যাইতে পারবে না। ওকে, তারপরে আমরা সামেশন অফ এফকে ভাঙাইলে আমরা এম এ পাচ্ছি। সো তারপরে আমরা এখান থেকে এ এর মান বের করে নিচ্ছি। এখন ঝামেলা হচ্ছে যে ভাই সব কিছুই আছে কিন্তু এফ কে এর মান নাই। তাহলে এফ কে এর মান না থাকলে প্যারা নাই, কারণ আমাদের ঘর্ষণ সহক দেওয়া আছে, কারণ আমরা সূত্র জানি এফ কে ইকুয়াল টু নিউ কে আর। যেহেতু এখানে আর উলম্ব প্রতিক্রিয়া বলের মান দেওয়া নাই, তাহলে উলম্ব প্রতিক্রিয়া আর ইকুয়াল টু সবসময় মনে রাখবা এমজি লেখা যায়, তাই না? তাহলে আর এর জায়গায় আমরা এমজি বসাই দিছি। তাহলে তারপরে আমরা ক্যালকুলেশন করছি যে 0.5 ইন্টু 10 ইন্টু 9.8, এটাকে ক্যালকুলেশন করে হাতে ক্যালকুলেশন ইজিলি করা যাচ্ছে, 49 চলে আসতেছে। সো এইখানে তারপরে আমরা মান বসাই দিছি, তারপরে আমাদের ত্বরণ বের হয়ে গেছে। ওকে, সো এই প্রশ্নটা খুব সুন্দরভাবে আমি আবার রিপিট করে দিলাম। ওকে, মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যদি প্রশ্ন একটু কঠিন করার চেষ্টা করে বা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে, তাহলে আমি লিখে দিচ্ছি নিউটনের বলবিদ্যা থেকে ঘর্ষণ থেকে প্রশ্ন আসবেই আসবে। ওকে, সো এই কনসেপ্টটা আমি আশাবাদী তোমাদেরকে দুইটা প্রশ্নের মাধ্যমে, দেখো আমি কিন্তু দুইটা বা তিনটা প্রশ্ন সমাধান করাইছি। আমি আশাবাদী যে কোনো অ্যাডমিশন টেস্টে এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। ভার্সিটি স্ট্যান্ডার্ড এর বাইরে কোশ্চেন আসবে না। ইঞ্জিনিয়ারিংয়ে এর থেকে কঠিন আসবে, বাট ভার্সিটিতে ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না। এগুলোর মধ্যে আসে, সব সময় আসে, তোমাদের বেলাও আসবে, এতটুকু কনফিডেন্ট থাকো তোমরা। ওকে, সবাই বুঝছো বাবারা? বলো সবাই বুঝছো? সো এখন আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো। আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, এই কোশ্চেনটা তুমি তোমার জীবন দশায় এডমিশন টেস্টে 100% শিওর থাকো কমন আসবেই, পরীক্ষায় প্রশ্ন পাওয়া। সো সেই টাইপের একটা প্রশ্ন। দেখো কি বলতেছে যে
যে ভাইয়া গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল, ওকে সাবাস, গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে, ওকে, বাতাসের বাধা 8.6 নিউটন হলে নারিকেলের ত্বরণ কত, ওকে। মারাত্মক কনসেপচুয়াল একটা প্রশ্ন, মানে খুব সুন্দর একটা প্রশ্ন। তুমি তোমার জীবন দশায় অ্যাডমিশন টেস্টে এই কনসেপ্ট থেকে 100% শিওর থাকো প্রশ্ন পাবেই পাবে, 100% শিওর থাকো প্রশ্ন পাবেই পাবে। চলো চলো এটা একটু গ্রাফিক্যালি, ফিজিক্স যখনই বুঝতে অসুবিধা হবে তুমি চিত্র অঙ্কন করবা, চিত্র অঙ্কন করলে মাথার ভিতরে ঢুকে যাবে, ওকে। দেখো, সো ধরো এইটা একটা উচ্চতা, ধরো তুমি তোমার বাসার ছাদ থেকে বা একটা গাছ থেকে নর্মালি কি করছে, ধরো এটা কি, এটা ধরো আমাদের ওই নারিকেল গাছ ছিল, ঠিক আছে, নারিকেল গাছের উপর শাপলা ফুল ফুটেছে, ঠিক আছে। আমি চিত্রতে খুবই দুর্বল, এই জন্য আলটিমেটলি উল্টাপাল্টা চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে। ধরে নাও এটা নারকেল গাছ। দেখো চিত্র যদি তোমার খারাপ হয় তাহলে এটা মানে ওভারকাম করার ওয়ে হচ্ছে তুমি এখানে লিখে দিবা যে চিত্র নারিকেল গাছ। সো আমার যেহেতু চিত্র খারাপ, আমার বাইরে যে পরীক্ষায় আমি এরকম উল্টাপাল্টা চিত্র অঙ্কন করতাম, কিন্তু শেষে লিখে দিতাম এটা হার্ট, এটা অমুক, এটা অমুক, ঠিক আছে, যাতে স্যার বুঝতে পারে, স্যার বেশি প্যারা না খায়, ওকে। সো এটা হচ্ছে নারিকেল গাছ, নারিকেল, নারিকেল গাছ ধরে নিলাম আমরা, এটা নারিকেল গাছ। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এইখান থেকে ধরো একটা নারিকেল ধাপ করে নিচের দিকে পড়তেছে, ওকে, নিচের দিকে পড়তেছে পড়তেছে পড়তেছে, কিন্তু ভাইয়া এখানে তো বায়ুমণ্ডল আছে, অবশ্যই এখানে বাতাস আছে, তাহলে বাতাস এইখানে বিরাজমান, তাহলে বাতাস কি করবে, একে পড়তে সাহায্য করবে, জীবনও না, একে পড়তে বাধা দিবে। তাহলে ধরো এইখানে এই নারিকেলটা আছে, তাহলে নারিকেলের তো ভর আছে, তাহলে এই ভরটা কোন দিকে, ভর থাকলে এমজি কোন দিকে কাজ করবে, অলওয়েজ নিচের দিকে। বাট এইখানে তো বাতাস আছে ভাইয়া বায়ুমণ্ডলের মধ্যে, তাহলে বাতাস কি করবে, বাধাদানকারী বল হিসেবে কাজ করবে, দ্যাট মিনস এফ ড্যাশ, এটা হচ্ছে বাতাসের বাধা, বাতাস তাকে পড়তে বাধা দিবে, বাতাসের বাধা, ওকে। সো এখন দেখো সেম জিনিস দেখো, ঘর্ষণ জিনিসটা শিখলাম না, ওই ঘর্ষণের মতো সেম জিনিস দে ভাইয়া। এখানে কয়টা বল কাজ করতেছে আমি যদি স্পেসিফিকভাবে তোমাকে দেখাই, যে ভাই একটা বল আর একটা বল, এই দুইটার মধ্যবর্তী কোণ কত বাবা, 180 ডিগ্রি। তাহলে দুইটা বল কাজ করলে এটা কোন বল, কোন জিনিসটা কাজ করবে, আমাদের লব্ধি কনসেপ্টটা আসবে। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু, এখন যেহেতু বিপরীত দিকে তার মানে মাইনাস হবে, এখন কে মাইনাস কে হবে, এটা কেমনে বুঝবো ভাইয়া, কেমনে বুঝবো, তোমাকে বুঝতে হবে যে ভাইয়া বড় কে এখানে, যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে অলওয়েজ এমজি বড় হবে, কারণ নিচে যদি পড়তেছে এমজি না বড় হলে এটা তো নিচে জীবনে পড়তেই পারতো না। তাহলে আমাদের এইখানে আমরা কি করতে পারি যে ভাইয়া এমজি মাইনাস এফ ড্যাশ, এমজি মাইনাস এফ ড্যাশ, তাহলে এখানে তোমাকে বের করতে হবে নারকেলের ত্বরণ কত। তাহলে এখানে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ লেখো, এমজি মাইনাস এফ ড্যাশ, দ্যাট মিনস এ ইকুয়াল টু এমজি মাইনাস এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। তাহলে মান বসাই দাও ভাইয়া, এম এর মান কত 2 কেজি, এম এর মান কত ভাইয়া 2 কেজি, জি এর মান কত 9.8 মাইনাস এফ ড্যাশের মান কত বাবা 8.6 ডিভাইডেড বাই এম এর মান কত 2 কেজি। তাহলে দেখো এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে দেখো 9.8 এর বেশ কয়েকটা গুণিতক তোমাকে মুখস্থ রাখতে হবে পরীক্ষায় হাতে ক্যালকুলেশনের জন্য। যেমন 9.8 গুণন 2 এটা কত হবে 19.6, আবার 9.8 ভাগ 2 কত হবে 4.9, 9.8 ইন্টু 5 49, এই কয়েকটা অন্তত তোমাকে মুখস্থ রাখতে হবে। বারবার ঘুরাই ফিরাই দেখবে হাতে ক্যালকুলেশনের সময় এদের সাথে তোমার দেখা হবে, বারবার হাতে ক্যালকুলেশনের সময় কি ভাইয়া এদের সাথে তোমার দেখা হবে। তাহলে আম্মাকে বলো যে ভাইয়া এখানে আসতেছে 19.6 মাইনাস করতে হবে 8.6, তাহলে 0 8 9 1 আসতেছে হাতে 1, এই 0 8 আর একে 9, তার মানে 11 আসতেছে 11.0, তাহলে 11 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে যে ভাইয়া 5.5, একক হচ্ছে এম এস ইনভার্স 2। তাহলে 5.5 কোথায় বাবা, দেখো এই যে বি নাম্বারটা দেখি, ওরে জোস, দেখছো সবাই পারছো তোমরা, এই তো সুমাইয়া পারছো, তারপরে হচ্ছে নাইমুল পারছো, সাদিয়া পারছো, কিটা রাফিয়া পারছো, তারপরে হচ্ছে আমিরা পারছো, নামিরা পারছো, সাবাস, দেখছো তো কে বলে তোমরা পারবা না ভাই, তোমাদেরকে দেখো সুন্দর মতো কনসেপ্ট বুঝাইলাম, দেখো পরের কোশ্চেনটা কিন্তু তোমরা আমার আগে উত্তর করে ফেলছো। সো তোমরা যদি এইভাবে একটু গুছানো এতে পড়াশোনা করতে পারো ভাই, তাহলে ইনশাল্লাহ তোমাদের চান্স পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। দেখো যারা সেকেন্ড টাইমার আসো তাদের উদ্দেশ্যে কথা বলি, দেখো তুমি যে কম পরিশ্রম করছো এইটা আমি মানতে নারাজ, হ্যাঁ তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছো কিন্তু চান্স পাও নাই, কেন চান্স পাও নাই, অথবা যারা এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পড়তেছো ভাই শুরু থেকে তো পড়তেছে কিন্তু চান্স পাচ্ছি না কেন, আমি মানি যে তোমরা পরিশ্রম করছো ভাই কিন্তু চান্স হচ্ছে না কেন, কি তোমাকে ওই যে কীভাবে স্মার্টলি পড়তে হবে, কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এই জায়গায় ল্যাকিং ছিল। হ্যাঁ আমি মানি যে ভাই তুমি পড়ছো, তোমার পরিশ্রমকে আমি কখনোই নেগলেক্ট করবো না, তোমার পরিশ্রমকে কখনোই আমি ছোট করে দেখবো না,
হ্যাঁ, তুমি অবশ্যই পরিশ্রম করছো, কিন্তু চান্স হয়নি কেন? এই প্রশ্নটার উত্তর যদি তুমি খুঁজতে চাও, সবার আগে তোমার মাথায় আসবে যে ভাই আমার পড়াশোনা গুছানো ছিল না, আমার দেখা গেছে যে কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আমার হাতে ক্যালকুলেশনে অনেক সমস্যা ছিল, আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারতাম না, এইরকম অনেক সমস্যা আসবে। সো ভাই দেখো, এখনো সামনে অনেক বড় একটা সুযোগ আছে। সো তোমাকে একটু গুছানো ওয়েতে পড়াশোনা করতে হবে। এখন তোমার কাছে হতাশ লাগতেই পারে যে ভাই এত পড়াশোনা করলাম, চান্স পাইলাম না, ধুর এটা কি হচ্ছে আমার সাথে, ঠিক আছে? বাট তুমি যদি এইখান থেকে কামব্যাক করতে না পারো, এইখান থেকে কনসিস্টেন্সি মেনটেন না করতে পারো, লস কার হবে? তোমার। তুমি চান্স পাইলা না, তুমি ন্যাশনালে পড়লা, অমুক জায়গায় পড়লা, এটা কার জীবনে? এটা ধরো তুমি চান্স পাইলা, তো অনেক আলটিমেটলি পরিবারের সবার কাছে তুমি মোটামুটি একটু হিরো হয়ে যাবা, সমাজে একটা গ্রহণযোগ্যতা আসবে, তাহলে কার লাভ হবে? তোমার লাভ হবে। তুমি চান্স পাইলে না, কার লস হবে? তোমার লস হবে। সো ভাই দেখা গেছে যে তোমাকে সকল খারাপ সিচুয়েশন থেকে মানে উঠে আসতে হবে, যে ভাই হ্যাঁ হইতে পারে আমি হয়তো পাই নাই, বাট আমি একবারে আমার যতক্ষণ শেষ সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত শেষ সুযোগ আছে, আমি ইনশাল্লাহ লড়ে যাব। দেখা যাক আল্লাহ আমার কপালে কি রাখছে, ঠিক আছে? এতটুকু নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যে না, আমার শেষ সুযোগ পর্যন্ত আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ যে কি হয়েছে এইখানে। আমি আমার যে শেষ সুযোগটা আছে ওইটা পর্যন্ত লেগে থাকবো, দেখি আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি রাখছে। সো জেদটা না, জেদ তোমার পড়ার টেবিলে দেখাইতে হবে। এই বয়সে জেদে যে ভাই মানে বাসার এটা ভাঙিয়ে ফেলছো, ওটা ভাঙিয়ে ফেলছো, এটা আসলে জেদের কোনো কিছু না। তোমাকে জেদ দেখাইতে হবে পড়ার টেবিলে, যে আমি কেন পারতেছি না, আমি এটা পেরে দেখাবো। আমি আজকে পাই না, আমি কালকে পারবো, কালকে পাই না, আমি 2 দিন পরে পারবো, কিন্তু আমি এটা পেরে দেখাবো। আমার হাতে যতক্ষণ সুযোগ আছে আমি এটার জন্য চেষ্টা করতেই থাকবো, দেখি আমি পারি কিনা, আমি অবশ্যই নিজেকে প্রমাণ করব। সো এই জেদটা তোমার মধ্যে থাকতে হবে, বুঝতে পারছো? এই জেদটা তোমার মধ্যে থাকতে হবে, ওকে? আচ্ছা তন্ময় ভাইয়া, আপনাদের ডিসিউ এর একটা কোর্স আনেন? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের প্ল্যান আছে, ওকে? অবশ্যই আমাদের প্ল্যান আছে। সো তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো কেন আয়োজন করছি বলো তো? তোমরা অনেক সময় আমাদের ক্লাস করতে চাও যে ভাই পেইড ক্লাসে তো আলটিমেটলি কীভাবে কেমন পড়াবেন এটা তো আমরা জানি না আসলে। সো এই জন্যই আমাদের ক্লাসগুলার কোয়ালিটি কেমন, কতটা কোয়ালিটিফুল, আমাদের কাছে পড়ে আদৌ তুমি বুঝতে পারবা কিনা বা তোমার ইফেক্টিভ হবে কিনা, এই জন্যই আমাদের এই ফ্রি ক্লাসগুলোর আয়োজন, ঠিক আছে? ফ্রি ক্লাস শেষ হলে তোমাদের জন্য কোর্সের অ্যানাউন্সমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ, ওকে? ফ্রি ক্লাস তো একদম শেষের পথে, 15 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। সো তারপরেই তোমাদের ইনশাল্লাহ ডিসিউর জন্য সবার কথা চিন্তা করেই একদম মিনিমাম কস্টে আমরা একটা কোর্স আনার ট্রাই করব। যেহেতু একদম সবার শেষের পরীক্ষা, সবাই ওইভাবে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছ না, সো একদম মিনিমাম কস্টে ইনশাল্লাহ। সায়েন্সের সাবজেক্ট তো দেখা গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি অনেক ক্লাস হয়ে যায়। সো সব কিছু বিবেচনা করে আমরা একদম মিনিমাম কস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট কোর্স আনবো ইনশাল্লাহ, ওকে? সো তোমরা সেটার জন্য কি প্রস্তুত থাকো, আমাদের ক্লাস শেষ হইলে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ওকে? সো তোমাদের এই ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে দেখো আমরা কতটা গুছানো হয়ে থেকে তোমাকে পড়াবো, ঠিক আছে? আমাদের কোর্স আসলে আমরা কিভাবে নর্মালি পড়াই, প্রত্যেকটা কোর্স, নট অনলি ডিসিউর কোর্স, আমরা সকল কোর্সেই প্রত্যেকটা কোর্স আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কোর্স তোমাদের একটা ভরসার জায়গা। কিন্তু এটা তোমরা আমাদের উপর বিশ্বাস করে আসো, এবং এডুকেশনের প্রত্যেকটা টিচার প্যানেল এইখান থেকে তাদের সর্বোচ্চ সার্ভিসটা ইনশিওর করার চেষ্টা করে। নট অনলি মি বাট অলসো আমার পুরো টিম। দেখবা যে প্রত্যেকটা ক্লাসে আমরা সবাই সেম এফোর্ট দিই যে না ভাই অনেক বিশ্বাস করে আমাদের কাছে আসছে, তাদের একটা বড় স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এই স্বপ্ন আমরা জাস্ট একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। যদি আমরা হেল্প ঠিকমতো না করি, আমরা ঠিকমতো না পড়াই, আমরা ঠিকমতো গাইডলাইন না দেই, যে বাচ্চাটা চান্স পাওয়ার কথা সে বাচ্চাটাও চান্স পাবে না। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় দায়িত্ব, এবং আমরা এটা কয়েক বছর ধরে আমরা কিন্তু অ্যাডমিশন কোর্স অনেক বছর থেকে চালাচ্ছি, এবং আমরা সুনামের সহিত এবং আমাদের সাফল্যের সহিত আমরা এটা কন্টিনিউ করতেছি। সো ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট ডিসিউ এর কোর্স আসবে খুব দ্রুতই, 15 তারিখের মধ্যেই তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা সো বলো, সো তাহলে চলো পেইড ক্লাস ভালো হবে মেবি, এখনো মেবি, তোমরা তো মান সম্মান সব খায়া দিবা, এখনো মেবি। মুন্না ভাই এত সুন্দর করে পড়াচ্ছ, আমার ক্লাস করছো না তোমরা, আমার বাকি টিচার প্যানেলে ক্লাস করছো না তোমরা, এখনো তোমার মনের মধ্যে এই সংশয়টা কেন কাজ করবে যে মেবি পড়াবো আমরা ভালো? আমরা কি এখানে পড়াচ্ছি না? দেখো তোমাকে কি কনসেপ্ট বুঝাইতে পারতেছি আমি, তোমাদের কি কনসেপ্ট বুঝাইতে পারতেছি আমি? দেখো আমরা ঠিক এইভাবে গুছানো হইতে তোমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে শেষ করব, ওকে? তাহলে চলো আমরা অনেক গল্প করলাম, আমরা এখন একটু পড়াশোনায় ফিরে যাই। সো দেখো এই যে এই টাইপ থেকে রিসেন্ট সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে এই সেম টাইপ থেকে, হয়তো সেম প্রশ্ন না বাট সেম টাইপ থেকে। সো চলো আমরা তোমাদেরকে একটু দেখাই, এবং এই প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গেলে আসে সেই জিনিসটাও তোমাকে দেখাবো, ওকে? সো একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে কি বলছে, 0.5 কেজি ভরের একটা কণা এক্স অক্ষ বরাবর এক্স টি এর সমীকরণ দেখো, -13.00 + 2.00t +
4.00t² মাইনাস 3.00t³ দেখছো, মানে মাথা নষ্ট একটা সমীকরণ দিয়ে রাখছে, কিন্তু এখানে একটা ভেলকিবাজি করছে স্যারেরা। তোমাকে দশমিক দেখে অনেকে ভয় পাবা, ভাই দশমিকের পরে কিচ্ছু নাই, দেখো 0 0 দেওয়া আছে সবগুলা। তাহলে এই সমীকরণটা এইটা যা কথা এইভাবে স্যারেরা লিখলেও পারতো, কিন্তু স্যারেরা তোমাকে একটি ভয় দেখানোর জন্য এইভাবে উল্টাপাল্টা করে লিখছে। দেখো এই সমীকরণটাতে আমি চাইলে 13 প্লাস 2t প্লাস 4t² মাইনাস 3t³ এইভাবেই লিখতে পারতো, কিন্তু স্যারেরা এই যে দশমিক দিয়ে তোমাদের মাথার মধ্যে একটু ঝামেলা পাকায় দিছে না। বাট দেখো ভালো মতো লক্ষ্য করে দেখবা যে দশমিকের পরে 0 0 আছে, সো তোমাকে এইটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। সো এই সমীকরণ আর এই সমীকরণ একই জিনিস, এই সমীকরণ একই জিনিস। আচ্ছা এখন আসো যে ভাইয়া সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটার এবং টি এর একক সেকেন্ড। ওকে, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এর লব্ধি বল কত, তার মানে বল বের করতে বলছে ভাই। তাহলে বলের সূত্র আমরা এফ ইকুয়াল টু এম এ এটা জানি, তাই না? এখন এম এর মান দেখো দেওয়া আছে আমাদের 0.5। ওকে, বাট এই যে এর মানটা দেওয়া নাই, তাহলে এর মান আমরা কিভাবে পাবো? এটা তাহলে কার সমীকরণ ভাই? তাহলে তুমি একটু ভালো মতো দেখো, এটা এক্স এর একক মিটার, এক্স এর একক মিটার, তার মানে এটা সমীকরণের একক মিটার। তাহলে কার একক মিটার হয়? সরণের একক মিটার। তার মানে এটা ভাইয়া তোমার কি দেওয়া আছে? সরণের সমীকরণ। তাহলে সরণ থেকে তোমার লাগবে হচ্ছে ত্বরণ। তাহলে সূত্র কি জানো তুমি ভাইয়া? ত্বরণের সূত্র কি জানো? যে ভাইয়া এ ইকুয়াল টু d²x ডিভাইডেড বাই dt²। তার মানে সরণের সমীকরণ থাকলে তোমাকে টি এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েট করলে তুমি ত্বরণ পেয়ে যাবে। তাহলে চলো এই সমীকরণটাকে আমরা 2 বার ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা যে ভাইয়া এখান থেকে যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু বেগ পাবো। দেখো সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো, তার মানে ভি ইকুয়াল টু আমরা সূত্র জানি dx ডিভাইডেড বাই dt। দ্যাট মিনস এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই তাহলে টি এর সমীকরণ, তাহলে দেখো 13 কনস্ট্যান্ট জিনিস ডিফারেন্সিয়েট করলে 0, এখানে 2 আসতেছে, এখানে 4 2 8 8t আসতেছে, মাইনাস 3 3 9 t² আসতেছে। সো এইটা কার সমীকরণ পাইলাম? বেগের সমীকরণ। দেখো এখন যদি আমি টি এর মান এখানে ধরো তোমাকে লব্ধি বল না চায়া তোমাকে বলছে যে ভাই বেগ কত এটা বের করো, যদি বলতো এখানে বেগ কত, তাহলে তুমি এই টি এর মান দেখো এখানে জাস্ট বসাই দিতা। এই টি এর মান 0, আমাদের টি এর মান কত? 2, তাহলে 2 সেকেন্ড তুমি এখানে বসাই দিতা, যা আসতো সেটাই হচ্ছে বেগের মান। বাট আমাকে বেগ বের করতে বলে নাই, বাট বেগ বের করতে বলতে পারতো। ওকে, আচ্ছা তাহলে ত্বরণ, তাহলে ত্বরণ আমরা কি জানি? যে ভাইয়া d²x ডিভাইডেড বাই dt²। তার মানে এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা 2 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে 8 টিকে 8 হয়ে যাবে, মাইনাস 9 কে 9 2 18 আর এখানে টি হয়ে যাবে। তাহলে ভাই এখন আমাকে এই যে টি এর মান বসাইতে হবে, তাহলে টি এর মান বসাও 8 মাইনাস আমাদের 18 ইন্টু আমাদের 2, তাহলে 8 কে 8 2 16 6, তার মানে 36। তাহলে কত? 36 আর 8 বাদ দিতে হবে, তাহলে 8 9 10, তার মানে 16 17 18 8 8 হাতে 1 আসতেছে, তাহলে 1 আর 2 থাকতেছে, তাহলে মাইনাস আসতেছে মাইনাস 28। তাহলে আমাদের ত্বরণের মান আসতেছে মাইনাস 28। তাহলে দেখো এম এর মান কত? 0.5। তাহলে 0.5কে আমি কি লিখতে পারি ভাই? 0.5কে আমি হাফ, ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম করে লিখতে পারি। আর এখানে মাইনাস কত? মাইনাস 28। তাহলে 2 দ্বারা কাটো, তার মানে 14 কে 14 14 2 28, তাহলে মাইনাস 14 নিউটন। আমাদের লব্ধি বল কত? মাইনাস 14 নিউটন। সো দ্যাট মিনস আমাদের বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। সো এই প্রশ্নটা আর কিভাবে ঘুরায় আসতে পারতো ভাই? এখানে বল না বইলা এখানে তোমাকে বেগ বের করতে বলতো। সো বেগ বের করলে আমরা একবার ডিফারেন্সিয়েট করে যেই সমীকরণটা পাইতাম ওইখানে টি এর মান বসাইলেই বেগ পাওয়া যাইতাম। সবার কি ক্রিস্টাল ক্লিয়ার হইছো? সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার হইছো ভাইয়া? বলো তো দেখি সবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা? আচ্ছা মাহিমা বলছো যে ভাইয়া ডিসিউ পরীক্ষার আগ পর্যন্ত, ডিসিউ পরীক্ষার আগ পর্যন্ত দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি সিলেবাস শেষ করতে চাই তাহলে তো আলটিমেটলি এত ক্লাস ফ্রিতে নেওয়া কখনোই সম্ভব না। ওকে, সো আমরা হয়তো তোমাদের জন্য একদম মিনিমাম একটা কস্টে বা কোর্স ফিতে একটা মানে কোর্স আনবো, যেখানে তোমাদেরকে আলটিমেটলি পুরো সিলেবাসটা যেটা তোমাদের এবারের শর্ট সিলেবাস ছিল খুব সুন্দরভাবে কমপ্লিট করবো। কারণ দেখা গেছে যে ফ্রি দিলে না তোমার ওই গুরুত্ব থাকে না। দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিই, আমরা তোমাদের দেখা গেছে যে ফ্রি ক্লাস শুরু করছি, আমি নর্মালি ক্লাস শুরু করছি, ক্লাসে কতজন ছিল? প্রায় দেখবা যে 70-80 জন পর্যন্ত ক্লাস করছে, প্রথম ক্লাসটা আমিই নিছি। আজকে ক্লাস কতজন করতেছে? সো এখন যখন ফ্রি ক্লাস চালাইতেই থাকবো, ফ্রিতে দিলে তোমরা আলটিমেটলি ওইটার কদর করতে আলটিমেটলি খুব কষ্টদায়ক হইলেও সত্য, এটা কদর করতে তোমরা পারো না। ঠিক আছে, ফ্রিতে এত সুন্দর কোয়ালিটির জিনিস তোমরা ওইভাবে নিতে পারো না। দেখা গেছে কিছুদিন গুরুত্ব থাকে, ওই গুরুত্ব থাকে না। সো সব কিছু বিবেচনা করে আমরা একদম মিনিমাম কস্টে, ঠিক আছে, আমরা একদম মিনিমাম কোর্স ফিতে তোমাদের জন্য একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কোর্স আনবো, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে। ওকে,
তোমাদের যদি রেসপন্স ভালো থাকে। ওকে, আমরা সব ক্লাস তো আর ফ্রিতে, দেখো প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট করতে না হলেও দেখা গেছে 20টার অধিক ক্লাস লাগবে। সো এত ক্লাস তো ফ্রিতে কখনোই পসিবল না। আবার যদি আমরা ভালো রেসপন্স পাইতাম না হয় আমরা ক্লাস চালাইতাম, কিন্তু দেখো ওই কনসিস্টেন্সির জায়গায় তোমরা কিন্তু আলটিমেটলি প্রথমে কতজন ছিলে, আজকে কতজন হয়ে গেছো। ওকে, কনসিস্টেন্সির জায়গায় ধরে রাখতে তোমাদের অসুবিধা হচ্ছে। সো এই জন্য দেখা গেছে যে একদম সবার কথা চিন্তা করে যে ভাই একদম মিনিমাম একটা কোর্স ফিতে আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে আমরা ফ্রি ক্লাস শেষ হওয়ার পর তোমাদের জন্য আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো চলো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে, আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলতেছে যে ভাইয়া 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি পাবে। দেখছো, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। ওকে, তাহলে দেখো আমাদের কত বল, দেখো এইখানেই প্রশ্নের উত্তরটা, বল যেহেতু বের করতেছে বলছে, তাহলে বলের সূত্র কি F = ma, F = ma। তাহলে ভাই m এর মান হচ্ছে 30 কেজি, বাট এর মান নাই, তাহলে কি কি দেওয়া আছে দেখো 1 মিনিটে, তার মানে টির মান 1 মিনিট মানে 60 সেকেন্ড, অবশ্যই একক কনভার্সন করে নিতে হবে, এত বেগ বৃদ্ধি পাবে। তাহলে একটা বস্তুর উপর এত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত বেগ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এত বেগ বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমাদের এইখান থেকে আমরা কি করতে পারি ভাইয়া, তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি, বেগ বৃদ্ধি। তাহলে দেখো এটা যেহেতু এ নাই, তাহলে v-u/t, তাহলে এইটা কি, এই যে বেগের পরিবর্তন, বেগ কতটুকু বৃদ্ধি পাবে 36 কিলোমিটার/আওয়ার। দেখো এখানে একক কনভার্সন করতে হবে, তাহলে 36 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে আনতে শর্টকাট হচ্ছে 3.6 দ্বারা ভাগ করে দিবা। যে কোনো কিলোমিটার/আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলেই মিটার/সেকেন্ডে চলে আসবে। তাহলে দেখো এটা দশমিক তুলো, এখানে 10 দ্বারা গুণ করতে হবে, 36 কাটা, দ্যাট মিনস 10 ms/1। তাহলে এই বেগের পরিবর্তন কত হবে 10। সো 30 ইন্টু এইখানে হচ্ছে 10 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 60। তাহলে দেখো 30 দুগুণ 60 2, তাহলে 5 দুগুণ 10, তাহলে 5 নিউটন। সো আমাদের অ্যান্সার ইজ আমাদের 5 নিউটন। সো এই নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। এটা অনেক সহজ প্রশ্ন। ওকে, এটা মোটামুটি অনেক সহজ প্রশ্ন। এটা মোটামুটি কি ভাইয়া, অনেক সহজ প্রশ্ন। এটা মোটামুটি কি ভাইয়া, অনেক সহজ প্রশ্ন। ওকে, এটা মোটামুটি অনেক সহজ প্রশ্ন। ওকে, সবাই বুঝতে পারছো, এটা একদম মানে প্রশ্ন সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। নেক্সটে আসো, দেখো লিফটের ম্যাথ, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেকেন্ড টাইমের জন্য লিফটের ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ। যে ভাইয়া একটি 7 কেজি ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে, লিফট ঊর্ধ্বগামী ত্বরণ। দেখো সবার আগে মাথায় রাখতে হবে লিফটের ম্যাথে লিফট কি উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে, এইটাই হচ্ছে লিফটের কিওয়ার্ড। তোমার প্লাস মাইনাস সূত্র, দেখো লিফট যখন ঊর্ধ্বগামী হবে তখন আমরা F = কি জানি, যে ভাইয়া m আমাদের কি হবে, যে ভাইয়া g + a। আবার যদি লিফট নিম্নগামী হয়, নিচে নামে, তখন সূত্রটা কি হয়, এখানে সব ঠিক থাকে, জাস্ট মাইনাস হয়। তাহলে F = mg - a। ওকে, সো এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই লিফট কি উপরের দিকে উঠতেছে নাকি লিফট নিচের দিকে নামতেছে। সো এই বিষয়টা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে যেহেতু ঊর্ধ্বগামী তাহলে প্লাস হবে, তাহলে মান বসাই দাও ভাইয়া, 7 9.8 প্লাস এর মান হচ্ছে 2, তাহলে আমাদের হচ্ছে কত 9 10 11 11.8 11.8 ইন্টু আমাদের হচ্ছে 11.8 2 9 10 11 11.8 আর হচ্ছে 7 দ্বারা গুণ করে দাও। তাহলে এটা কত আসতেছে ভাইয়া, দেখো এত অ্যাপ্রোপ্রিয়েট গুণ করাও লাগবে না তোমার। দেখো এটা 7 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে 7 11 77, তাহলে 77 থেকে তো বেশি ছিল ভাইয়া একটু, তাই না, 8 বেশি ছিল, তাহলে 77 থেকে একটু বেশি আসবে। তাহলে এটা তো 77 থেকে কম হবে না, এটা 77 থেকে কম হবে না, 0 তো কখনোই সম্ভব না। তাহলে দেখো তোমাকে গুণ করা, দেখো তুমি যদি একটু স্মার্টলি তোমাকে চিন্তা করো, তুমি গুণ না করেই উত্তর আনতে পারতা। গুণ না করে তুমি অপশন দেখেই অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট রাইট অ্যান্সারটা তুমি দাগাই দিতে পারবা, একদম মোস্ট রাইট অ্যান্সারটা তুমি দাগাই দিতে পারবা। দেখো আমি কিন্তু গুণ করি নেই, কত ফলাফল আসবে, তুমি অপশন যদি একটু স্মার্টলি চিন্তা করো তাহলে তুমি ডিরেক্ট সঠিক উত্তরে হিট করতে পারবা, ডিরেক্ট সঠিক উত্তরে ভাইয়া হিট করতে পারবা। বুঝা গেছে, ডিরেক্ট সঠিক উত্তরে তুমি হিট করতে পারবা যদি তুমি কি করো, যদি তুমি একটু স্মার্টলি চিন্তা করো, যদি তুমি একটু স্মার্ট, আমি গুণ করি নাই, গুণ না করেও আমি বলতে পারতেছি। সো তোমাকে গুণ না করেও বলার জন্য দেখো এটা অবশ্যই করতে হবে, একটু স্মার্টলি চিন্তা ভাবনা করলে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো দেখো নেক্সটে এই প্রশ্নটা বাবা, এই প্রশ্নটা রিসেন্ট সালে বুয়েট প্রিলিতেও আসছিল এবং ভার্সিটিতে আসছে এবং এইচএসসি বোর্ড পরীক্ষাও আসছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলতেছে, যে ভাইয়া একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রায় 2 সেকেন্ডে ভরের 1/60 অংশ হারায়। রকেট হতে নিষ্কৃত গ্যাসের গতিবেগ যদি 3600
এমএস ইনভার্স 1 হয় তাহলে রকেটের ত্বরণ কত। দেখো এটার জন্য একটা স্পেশাল টেকনিক শেখাবো, তোমাকে মাথায় রাখতে হবে যদি ভাইয়া টি সময় পর রকেট টি সময় পর যদি টি সময় পর 1/n অংশ টি সময় পর ভরের 1/m অংশ হারালে 1/n অংশ হারালে আমাদের ত্বরণ নির্ণয় সূত্র কি হবে জানো? ত্বরণ নির্ণয় সূত্র হবে v/nt - g। এটা একদম স্পেশাল শর্টকাট, মনে রাখবা। তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। চলো এখন দেখি আমরা উত্তর করতে পারি কিনা। ভির মান কত ভাইয়া? এই যে 3600, তাহলে 3600 ডিভাইডেড বাই n এর মান কত? দেখো এই যে 1/n, এই 1/n এখানে n এর মান তাহলে কত? এই যে 1/n তাহলে 60, তাহলে 60 ইন্টু টির মান কত ভাইয়া? টি প্রথম 2 সেকেন্ড, তাহলে টির মান হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এখানে 2 মাইনাস 9.8। ওকে, তাহলে এখানে 60, 6 কাটাও, তারপরে এখানে 6 6 36, তাহলে 60 থাকতেছে, তাহলে এইখানে 2 দ্বারা কাটলে 3 2 6, তাহলে 30, তাহলে 30 মাইনাস 9.8, তাহলে কত হবে বাবা? 30 থেকে 9.8 করলে 20.2, তাহলে 20.2 এমএস ইনভার্স 2, তাহলে ত্বরণ কত হচ্ছে? 20.2। বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার। দেখছো অনেক সহজ না ভাইয়া? অনেক সহজ না? সো এই প্রশ্নটার জন্য এই স্পেশাল ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই স্পেশাল ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখবেন, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। যদি তুমি দেখো টি সময় পর রকেটের ভর 1/m অংশ হারাইছে, তাহলে ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে v/nt - g। v/nt - g। তুমি দেখা গেছে যে বেসিক নিয়মে যদি সমাধান করো তাহলে তোমার একটু বেশি সময় লাগবে। সো আমরা এইখানে একটা স্পেশাল ট্রিক্স অবলম্বন করব। দেখা গেছে যে আমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই উত্তর করতে পারবো। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ভাইয়া কি করতে পারবো? উত্তর করতে পারবো। তাহলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আমরা উত্তর করতে পারবো এই স্পেশাল ট্রিক্সটা যদি জানা থাকে। ওকে, সবাই বুঝছো? বলো সবাই বুঝছো? আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলতেছে। নেক্সট প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে একজন ফুটবলার 0.4 কেজি ভরের এত 12 এমএস ইনভার্স 1 বেগে আগত একটা ফুটবলকে কিক করার পর সেটি ঠিক বিপরীত দিকে, দেখছো এই একদিকে গেছে আর একদিকে ঠিক বিপরীত দিকে 5 এমএস ইনভার্স 1 বেগে বেগ প্রাপ্ত হলো, তাহলে কিক মারার সময়কাল যদি 0.02 সেকেন্ড হয়, তাহলে ফুটবলার কর্তৃক বলটির প্রযুক্ত বল কত? তাহলে এখানে প্রযুক্ত বল কত তোমাকে এফ এর মান বের করতে বলছে ভাই। তাহলে এই প্রশ্নটা না মারাত্মক ইম্পর্টেন্ট, বলের ঘাত কনসেপ্ট। দেখো আমরা বলের ঘাত কি জানি? যে ভাইয়া ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল। তাহলে ঘাত বলটা কি জিনিস? খুব বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেটাকে আমরা ঘাত বল বলি। তাহলে ফুটবলকে যখন আমরা কিক করি, ধরো আমি ফুটবল, ধরো এটা আমার পা আর এটা হচ্ছে আমার ফোনটা হচ্ছে ফুটবল, যখন আমি কিক করি তখন কিন্তু আমার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আমি কিন্তু লাথি দেই, তাই না? ফুটবলকে কিক করি, তার মানে খুব বৃহৎ মানের বল প্রয়োগ করতেছি। কিন্তু আমার কি হচ্ছে যে ভাইয়া এই যে ফুটবলের সাথে আমার পায়ের সংঘর্ষটা খুব ন্যানো সেকেন্ডের জন্য না, তাহলে আমার কি বৃহৎ মানের বল খুব কম সময়ের জন্য প্রয়োগ করতেছি। কি করতেছি? বৃহৎ মানের বল খুব কম সময়ের জন্য প্রয়োগ করতেছি। তাহলে এটা কি? অবশ্যই ঘাত বলের কনসেপ্ট চলে আসছে। তাহলে ঘাত বলের বেলায় দেখো, ঘাত বলের বেলায় আমরা একটা সূত্রের সিরিজ জানি, ঘাত বল আমাদের বলের ঘাত, আমাদের তাহলে ঘাত বল থেকে বলের ঘাত চলে আসবে, তাহলে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এই কথাটা আমরা সবাই জানি। এবং এটা থেকে আমরা একটা সূত্র স্থাপন করতে পারি যে ভাইয়া J = FT mv - u m del v আবার = del p লেখা যায়। ওকে, সো দেখো একটা সূত্রের সিরিজ পাই। এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ভাই বেগ একটা ভেক্টর রাশি, বেগ কি রাশি? ভেক্টর রাশি। এখন কনসিডার করো, দেখো আমি এত বেগে একটা ফুটবলকে কিক মারছি, তাহলে এই দিকে একটা কিক করছি, তারপরে দেখো মারার ফলে সেটি বিপরীত দিকে, তাহলে সেটার বিপরীত দিকে আরেকটা বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয় ভাইয়া, তাহলে মানের সাথে দিকও কাজে লাগবে। তাহলে তুমি একটা বেগকে দেখো মান চেঞ্জ, দিক চেঞ্জ হয়ে গেছে, তাহলে তুমি একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। তাহলে তুমি চাইলে এই বেগটাকে পজিটিভ এই বেগটাকে নেগেটিভ ধরতে পারো, অথবা এইটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরতে পারো। দুইটা বেগ কিন্তু একই সাইন হবে না, কারণ বিপরীত দিক চেঞ্জ হয়ে গেছে। দিক চেঞ্জ হইলে কি হবে? অবশ্যই আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ বেগ ভেক্টর রাশি, মানের সাথে দিকও কাজ করবে। তাহলে দেখো এখন যদি আমরা বলি যে ভাইয়া এই যে J = m v - u, তাহলে এখন যখন ধাক্কা খেয়ে বিপরীত দিকে চলে আসবে, তাহলে যে কোনো একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে ধরলাম আমি v কে পজিটিভ ধরছি আর u কে নেগেটিভ, তাহলে -u। তাহলে এখানে তখন কি হয়ে যাবে? যে ভাইয়া v + u হয়ে যাচ্ছে। ওকে, সো এইটা মাথায় রাখবা যে ভাইয়া
যদি তুমি দেখো বিপরীত দিকে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তাহলে মাইনাসের জায়গায় প্লাস বসাই দিবে এমসিকিউ সমাধানের জন্য। কেন হইলো ব্যাখ্যা তো করলাম। এখন তাহলে দেখো এগুলো যেহেতু সবগুলাই সমান 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 ছিল, সবাই সমান, তাহলে আমি চাইলে যে কোনোটার সাথে যে কোনোটার সম্পর্ক, তাহলে আমি এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে এফটি এম ভি প্লাস ইউ লিখবো, কেন? কারণ এই যে বিপরীত দিকে, অথবা তুমি এখানে মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস এইভাবে করতে পারো, যেহেতু আমি এখনই বুঝাইলাম সো একবারে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছি। তাহলে এখন তোমাকে এই যে এফ এর মানই বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে প্লাস কেন হইলো বাবা? এই যে ব্যাখ্যা এখানে করে দিছি। তাহলে দেখো এম এর মান কত ভাইয়া? এম এর মান হচ্ছে 0.4, দুইটাকে যোগ করতে হবে, তাহলে 12 প্লাস 5, তাহলে 15 16 17, একবারই করলাম 17 ডিভাইডেড বাই টির মান কত? টির মান হচ্ছে ওই যে দেখো 0.02, তাহলে দশমিক তুলে দাও, এখানে দশমিক তুলে দিলে এখানে 100 দ্বারা গুণ করতে হবে, এখানে দশমিক তুলে দাও, এখানে তাহলে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে 0 0 কাটা, তাহলে 5 2 10 5, তাহলে 4 5 20, তাহলে 4 5 20, 4 5 20, 20-র সাথে তোমাকে 17 গুণ করতে হবে, তাহলে 17 গুণন 2 করো, তারপরে 0 একটা লাগাই দিবা, তাহলে 7 কে 7 গুণ 14, 4 হাতে 1, 2 কে 2 আর 1 3, আর এই যে একটা 0 ওই 0টা লাগাই দাও, তাহলে 340। তাহলে 340 কোথায় আছে বাবা? এই তো ক নাম্বারটা রাইট আনসার। এই কনসেপ্ট থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না এমনটা কখনোই হবে না। তুমি তোমার জীবন দশায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জার্নিতে এই কনসেপ্ট থেকে তুমি 100% শিওর থাকো প্রশ্ন পাবাই পাবা, 100% শিওর থাকো ভাইয়া প্রশ্ন পাবাই পাবা, এইখান থেকে তুমি 100% শিওর থাকো প্রশ্ন পাবাই পাবা। বুঝতে পারছো? বুঝতে পেরেছো কেন মাইনাসে মাইনাসে প্লাস হইলো? সো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা বেশ গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এইখান থেকে 100% শিওর থাকো যে প্রশ্ন আসবেই আসবে, এখান থেকে 100% শিওর থাকো যে ভাইয়া প্রশ্ন আসবেই আসবে। নেক্সটে যাব আমরা, চলো দেখো নেক্সট প্রশ্নটাও খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, সহজ প্রশ্ন, যে ভাইয়া এত এবং এত কেজি 4 এবং 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ms ইনভার্স 1 এবং 5 ms ইনভার্স 1 বেগে একই দিকে, বাবা এই যে এইটাই হচ্ছে এই প্রশ্নের কিওয়ার্ড, যে ভাই একই দিকে নাকি বিপরীত দিকে। তাহলে আমি কি বললাম, দিক যেহেতু আমাদের বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে একই দিকে হলে পজিটিভ, বিপরীত দিকে হলে একটা পজিটিভ একটা নেগেটিভ, যেহেতু একই দিকে তার মানে আমরা সূত্রে প্লাস বসাবো। দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায়, তার মানে মিলিত অবস্থায় চলতেছে, যুক্ত অবস্থায় তার মিলিত চলতে থাকলে তার বেগ কত? তাহলে মিলিত বেগ। তাহলে ভাইয়া কি একই দিকে ধাক্কা খাইছে, তার মানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে m1v1 প্লাস m2v2 m2u2 ইকুয়াল টু আমাদের m1 প্লাস m2 ইন্টু ভি, যেহেতু মিলিত অবস্থায় চলতেছে ভির মান আমরা বের করবো, তাহলে ভি ইকুয়াল টু একবারই করে দিলাম এখানে দেখো, তাহলে এইটা আর এটা গুণন, তার মানে 4 10 40 প্লাস এইটা আর এটা গুণন, তার মানে 5 6 30, তাহলে 30 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে এই দুইটা যোগ করলে আমাদের কত আসতেছে 10, তাহলে এখানে কত আসতেছে ভাই 40, এই দ্বারা কোথাও ভুল করছে, 4 10 40, এখানে 10 লেখছে কেন? তাই তো বলি, তাহলে 40 আর 5 6 30, তার মানে হচ্ছে কত, যে ভাইয়া 40 আর 30 70, দ্যাট মিনস এখানে 0 0 0 কাটা, তাহলে 7, তাহলে মিলিত বেগ কত? 7 ms ইনভার্স 1। মিলিত বেগ কত ভাইয়া? বি নাম্বারটা আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার, 7 ms ইনভার্স 1। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম খুব সহজ একটা প্রশ্ন, আমরা খুব সহজেই সমাধান করতে পারলাম। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, সবাই কি বুঝছো? খুব সহজ প্রশ্ন কিন্তু এটা, এই সিসিতে আমরা অনেক সমাধান করছি। নেক্সটে আসো, যে ভাইয়া একটা বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলতেছে, ওকে, একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি, তার মানে 6 ms ইনভার্স 1 বেগ দেওয়া আছে, এটি এত হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ত্বরণ, যেহেতু হারে বৃদ্ধি পাচ্ছে, ওকে, তাহলে ওই মুহূর্তে ত্বরণের মান, দেখো ত্বরণ দেওয়া আছে, আবার ত্বরণ, তাহলে ত্বরণকে আমরা বুঝলাম এই যে ms ইনভার্স 2 এমনিতেও দেওয়া আছে, তাহলে ভাইয়া এখন আবার ত্বরণ বের করতে বলছে, তাহলে লব্ধি ত্বরণ বের করতে বলছে তোমাকে। দেখো আমি একটু চিত্র দিয়ে তোমাকে বুঝাইলে তুমি বুঝতে পারবা ভালো মতো। সো এটাকে যদি আমরা এরকম করে একটু কল্পনা করি, যে ভাইয়া একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ধরো ঘুরতেছে, এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তাহলে এই বস্তুটার ত্বরণ কি হবে ভাই? এটা তো ভি বেগে অবশ্যই ঘুরতেছে, তাহলে এইদিকে ভি বেগে ঘুরতেছে, তাহলে তো এইখানে অবশ্যই আমাদের কি থাকবে? একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, যেটাকে আমরা এসি, বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরলে তো অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কিন্তু এই বস্তুটা তো একটা দ্রুতিতে বেগে ঘুরতেছে, তাহলে এটার একটা স্পর্শক বরাবর কিন্তু আমরা একটা ত্বরণ পাবো, যেটাকে আমরা এটি দ্বারা প্রকাশ করলাম, ধরে নাও যে কোনো কিছু সিম্বল দ্বারা প্রকাশ করতে পারো, ওকে। তাহলে বৃত্তাকার পথে যদি বস্তু ঘুরে, তাহলে কয়টা ত্বরণ পাই? দুইটা, একটা কেন্দ্রের দিকে একটা থাকবে, একটা স্পর্শকের দিকে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই দুইটা ত্বরণের মধ্যবর্তী কোণ কত পাচ্ছি আমরা? 90 ডিগ্রি। তাহলে দুইটা ত্বরণ, দ্যাট মিনস দুইটা বল 90 ডিগ্রিতে থাকলে লব্ধি ত্বরণ বা লব্ধি বল নির্ণয় সূত্র কি বাবা?
এই দেখো আর ইকুয়াল টু আমরা শিখছিলাম না 90 ডিগ্রি থাকলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে তুমি এইখানে ত্বরণ, তাহলে লব্ধি ত্বরণ ইকুয়াল টু কী হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, আমরা সিম্বল যেগুলো দ্বারা প্রকাশ করছি। তাহলে ভাইয়া রুট ওভার এখানে এসি স্কোয়ারের মান কত, যে ভাইয়া আমাদের কত হচ্ছে, দেখো এইখানে আমাদের কি কেন্দ্রমুখী ত্বরণ আবার দেওয়া নাই, প্যারা নাই, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। এসি ইকুয়াল টু আমরা কি জানি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে ভি এর মান দেওয়া আছে 6 6 6 36 বসাই দিলাম, আর এর মান কত 12, তাহলে 12কে 12 12 দুগুণ 36, তাহলে 2, এই যে এসির মান পাওয়া গেছি, তাহলে 2 স্কোয়ার, আর এখানে কত আছে ভাইয়া 4, তার মানে 4 স্কোয়ার, তাহলে এখানে কত আসতেছে, তাহলে 4 4 4 আবার 16, তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে 16 আর 4 20, তাহলে রুট ওভার 20, এই ভুল করছি কোথাও, দাঁড়াও দেখি, তাহলে 2 আর 4, তাহলে 2 দুগুণ 4 4 4 16, এই কোথায় ভুল করলাম, দাঁড়াও দেখি কোথায় 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 মিস্টেক হয়েছে, একটু আমরা দেখি 2 2 কত, এই যে দেখছো, এই যে এইখানে ভুল করে আসছে, হায় হায় রে, 12 দুগুণ বলে 36, কাম সারছে, 3 12 36 3, এইখানে তাহলে আমাদের কি হবে 3 হবে, ওকে সরি একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিনস আমাদের কত হবে 3 4 5, একদম ডিরেক্ট ম্যাজিক নাম্বার, ঠিক আছে, পিথাগোরাসের ম্যাজিক নাম্বার 3 4 5 5 12 13, তোমাকে ক্যালকুলেশন করার প্রয়োজনই নাই, তুমি ডিরেক্ট দেখা মাত্র উত্তর করে দিতে পারবে যে ভাইয়া ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। সবাই কি বুঝতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, ওকে খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, ওকে খুবই সুন্দর একটা প্রশ্ন। তো নেক্সটে আসি আমরা, চলো নেক্সটে দেখো যে ভাইয়া একটা চাকার ভর এত কেজি, চক্রগতি ব্যাসার্ধ, দ্যাট মিনস কে এর মান এত, এটা হচ্ছে এম এর মান, ওকে বুঝলাম। তাহলে চাকাটিতে এত রেডিয়ান্ট সেকেন্ড ইনভার্স 2, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি কৌণিক ত্বরণ, দ্যাট মিনস আলফার মান, এত ত্বরণ সৃষ্টি করতে টর্ক কত প্রয়োগ করতে হবে, দ্যাট মিনস টাও এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি ভাইয়া, টাও ইকুয়াল টু আই আলফা, তাহলে আই এর মান জড়তার ভারমুক্ত নাই, তাহলে আই এর মান চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার লেখা যায়, আর ইন্টু অবস্থায় আলফা। তাহলে দেখো এম এর মান কত ভাই, এখানে এম এর মান 20, মান বসাই দাও, 20 ইন্টু আমাদের আর এর মান কত, আমার চক্রগতি ব্যাসার্ধ 0.5, তাহলে 0.5 কে স্কোয়ার করলে 5 5 25, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 0.25 ইন্টু আলফার মান কত, আলফার মান হচ্ছে 2, তাহলে ভাই এখানে দশমিক তুলে দাও, এখানে 2টা শূন্য আসবে, তাহলে একটা শূন্য গেল, তাহলে 5 দুগুণ 10, 5 5 25, তাহলে 5 দুগুণ আবার 10, তাহলে 10 নিউটন মিটার অ্যান্সার। তাহলে 10 নিউটন মিটার কোথায়, তো সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার, বুঝছো, সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং বেশ সহজ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, বেশ সহজ প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে। নেক্সটে আসি আমরা, চলো দেখো একটা ঘড়ির কাঁটার সেকেন্ড, মিনিট ও ঘন্টার কৌণিক বেগের অনুপাত কত, দেখো আমরা কৌণিক বেগের সূত্র কি জানি ভাইয়া, 2πn ডিভাইডেড বাই টি, তাহলে ভাই সেকেন্ডের জন্য আমরা আগে আনি, চলো সেকেন্ড, তাহলে কত হবে 2πn, একবার ঘুরবে সেকেন্ডের জন্য, তাহলে 60 সেকেন্ড, মিনিটের জন্য তাহলে 2π n এর মান তো 1, একবারই ঘুরবে, তাহলে কত সেকেন্ড 3600 সেকেন্ড। আবার ঘন্টার জন্য যে ভাইয়া 2π ডিভাইডেড বাই কত হবে, যে ভাইয়া এখানে 3600 কেমনে পাইছি, 60 ইন্টু 60, তাহলে দেখো 60 ইন্টু 60, আবার যেহেতু ঘন্টা তাহলে 12, তাহলে 60 ইন্টু 60, তাহলে দেখো এখন তোমাকে অনুপাত আনতে হবে সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাহলে 2π ডিভাইডেড বাই কত আসতেছে 60 ইন্টু 2π কত আসতেছে 3600, 2π ডিভাইডেড বাই এটাকে একবারে যদি গুণ করে দেই তাহলে দেখো তো কত আসে। সো এইখান থেকে যদি আমরা একবারে গুণ করি তাহলে 60 ইন্টু 60 ইন্টু আমাদের 12, তাহলে হচ্ছে 43,200 চলে আসবে। সো এখন ব্যাপারটা দেখো, সবগুলাতেই 2π আছে, তাহলে 2π কেটে দিলাম, উপর থেকে 2π কেটে দিলাম। এখন আমাকে এইরকম ভাগ ফরম্যাটে না, অনুপাত আকারে আনতে হবে। তাহলে আমাকে করণীয় কি ভাই, তাহলে একটা কাজ করতে পারি, সবগুলাকেই 43,200 দ্বারা গুণ করে দাও, সবগুলাকেই 43,000 দ্বারা গুণ করে দাও। তাহলে এটাকে দেখো, এটাকেও 43,200 দ্বারা গুণ করলাম, এটাকেও 43,200 দ্বারা গুণ করলাম, এটাকেও 43,200 দ্বারা গুণ করলাম। তাহলে কাটাকাটি গিয়ে এখানে 1 থাকবে, এখানে থাকবে হচ্ছে কত 12 থাকবে, এখানে 720 থাকবে। এই অনুপাতটা একদম অনেক মানে
ভাইরা কি বলে হচ্ছে ভাইটাল একটা জিনিস, বারবার পরীক্ষায় আসে, এইচএসসি অ্যাডমিশন টেস্টের, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গাতেই আসে। সো এটা একটু মনে রাখতে হবে। দেখো ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। বাট এই কোশ্চেনটাই যদি একটু এইরকমও থাকে 1:12:720 এরকম অ্যান্সার কখন হবে বলো তো দেখি? যদি এইখানে সেকেন্ড মিনিট ঘন্টা না থাকে, ঘন্টা মিনিট সেকেন্ড থাকে, দ্যাট মিন্স ঘন্টা মিনিট সেকেন্ড থাকলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো পরীক্ষায় কিন্তু দুইটা ভার্সন, উল্টা ভার্সনও আসে, সিধা ভার্সনও আসে, উল্টা ভার্সনও আসে, আবার সিধা ভার্সনও আসে। ওকে, সো মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস, বারবার পরীক্ষায় আসছে। নেক্সটে আসো। দেখো যে ভাইয়া একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 ms ইনভার্স 1 সমদ্রুতিতে ঘুরতেছে, একবার ঘুরে আসতে বস্তুটি কত সময় লাগবে? একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? দেখো একটা বস্তু বৃত্তাকার পথে যখন ঘুরে ভাইয়া কত পথ অতিক্রম করে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসতে বৃত্তের পরিধি সমান, পরিধি নির্ণয় সূত্র কি? 2πr। তাহলে এস ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভাইয়া? 2πr। ওকে, আচ্ছা তাহলে দেখো পাই মিটার ব্যাসার্ধ, ওকে ঠিক আছে, পাই মিটার ব্যাসার্ধ এত পথে সমদ্রুতিতে ঘুরতেছে, তাহলে একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে সময়টা বের করতে বলছে। তাহলে সরণ পাইছি, তাহলে ভাইয়া এটাকে আর একটু কাস্টমাইজ করতে হবে। তাহলে দেখো এখন আমরা এস এর জায়গায় কি লিখতে পারি? যে ভাই এস ইকুয়াল টু আমরা ভিটি লিখতে পারি না? তাহলে ভিটি ইকুয়াল টু 2πr। তাহলে ভাইয়া টি ইকুয়াল টু হবে 2πr। আর এর মান কত? পাই মিটার ব্যাসার্ধ, তাহলে পাই। আর এখানে ভি ভি কত ভাই? 4। তাহলে 2 × 2 = 4, আর পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 কোথায়? এই তো বি নাম্বারটা। দেখো বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন। ওকে, খুবই সুন্দর না প্রশ্নটা? খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন না ভাইয়া? খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন না? দেখো বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে সরণ কতটুকু হবে? বৃত্তের পরিধির সমান। আবার বেগ দেওয়া আছে, তাহলে আমরা সরণকে নির্ণয় সূত্র এস ইকুয়াল টু ভিটি নিতে পারবো। সো ওইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টির মান পেয়ে যাচ্ছি। ওকে, ওইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি ভাইয়া? টির মান পেয়ে যাচ্ছি। সো মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের 16 কি হবে? বি হবে, সি হবে না। দেখো সিতে কি আছে? খালি পাই আছে, আর এখানে পাই মিলে পাই স্কোয়ার হয়ে যাচ্ছে। সো খেয়াল রাখতে হবে। নেক্সটে আসো। দেখো কি বলছে যে ভাই একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের পথে এত সময়, এই একই জিনিস আমাদের পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই দাঁড়াও, ও না একটু চেঞ্জ আসছে, প্যারা নেই। দেখো এখানে পাই মিটার না, 2π মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘুরতেছে, তাহলে ঘুরে আসতে কত সময় লাগবে? যে সেম জিনিস, এস ইকুয়াল টু আমাদের 2πr, দ্যাট মিনস এস ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু 2πr বলতে পারবো। তাহলে এইখান থেকে টি ইকুয়াল টু 2πr, তাহলে আর এর মান এখন চেঞ্জ হবে 2π। তাহলে 2π ডিভাইডেড বাই আমাদের ভির মান কত? 4। তাহলে এই যে 2 × 2 = 4, 4 কাটা, তার মানে শুধু পাই স্কোয়ার থাকতেছে। পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার সেকেন্ড। কোথায় আছে? ডি নাম্বারটা। দেখো একই জিনিস একটু ভিন্ন আঙ্গিকে একটু মান চেঞ্জ করে আরেকটা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, একই জিনিস একটু ভিন্ন আঙ্গিকে আরেকটা ভিন্ন ইউনিভার্সিটিতে আসছিল। বুঝছো ভাইয়া? সো এরই মধ্য দিয়ে আজকের আমাদের নিউটনিয়ান বলবিদ্যার যত গুরুত্বপূর্ণ টাইপ ছিল আমরা খুব সুন্দর মতো সমাধান করে ফেলছি। সো তোমাদের ক্লাস শেষ করে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট যে ভাইয়া আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে অলরেডি আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা আমরা ক্লাস এবং অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি ক্লাস থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের লেকচার বুক থাকবে সম্পূর্ণ ফ্রিতেই, এই কোর্স ফির মধ্যেই ইনক্লুডেড থাকবে। তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে বাসায় কুরিয়ারের মাধ্যমে আমাদের বইগুলো পাঠিয়ে দেওয়া হবে, লেকচার বুক। আমাদের এই কোর্স ফি স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3,999 টাকায় তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা। আর আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্স, তোমাদের যদি আগ্রহ আমরা দেখি ভালো, তোমাদের রেসপন্স ভালো দেখি, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কোর্স আমাদের হচ্ছে 15-16 তারিখের মধ্যে আমরা মোটামুটি একটা সুন্দর প্ল্যান করে তোমাদের সামনে আলটিমেটলি পুরোটাই জিনিসটা উপস্থাপন করব। সো যারা আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্স চাচ্ছ তারা অবশ্যই আমাদেরকে বলবা পেজে, তাহলে ইনশাল্লাহ আলটিমেটলি খুব দ্রুতই তোমাদের জন্য কোর্স আমরা নিয়ে আসবো। ওকে, আর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ যে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি আসছি অথবা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিব, বাট তার পাশাপাশি আমি সেকেন্ড টাইম নিব, কারণ আমার দেখা গেছে যে আমার স্বপ্নের ইউনিভার্সিটি ধরো রাজশাহী হইতে পারে, জাহাঙ্গীরনগর হইতে পারে, চট্টগ্রাম হইতে পারে, সবগুলোতেই মোটামুটি সেকেন্ড টাইম দেওয়া যায়, গুচ্ছ ইউনিভার্সিটি আছে। সো তার জন্য প্রিপারেশন নেব। সো মোস্ট ওয়েলকাম আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। এটা ওয়ান স্টপ সলিউশন একটা কোর্স। এখানে আলটিমেটলি একদম প্রত্যেকটা সাবজেক্ট তোমার আগের প্রিপারেশন যতই খারাপ থাকুক না কেন, আমরা বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম, টাটা।